সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের সেশন। আজকে খুবই দরকারি একটা সেশনে আমরা উপস্থিত হয়েছি। সবাই আশা করি অধীর আগ্রহে বসে আছেন। প্রথমে আমার পরিচয়টা স্ক্রিনে দেখা যাচ্ছে, আশা করি আমাকে সবাই চেনেন। তবে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং অ্যাট্রাক্টিভ পার্সন যিনি, ডক্টর রেজওয়ান আলম। উনি সুদূর অস্ট্রেলিয়া থেকে আমাদের সাথে আজকে জয়েন করেছেন। উনি তো মেম্বার অফ রয়্যাল কলেজ অফ জেনারেল প্র্যাকটিশনার্স, এটুকু আমরা সবাই জেনেছি। বাকি অবশ্য আরো কিছু পরিচয় আছে। ফার্স্ট অফ অল আমি আপনাকে থ্যাঙ্কস জানাতে চাচ্ছি যে এরকম একটা প্রোগ্রামে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কথা বলার। তো আমার জার্নিটা অ্যাকচুয়ালি স্টার্ট হয় বাংলাদেশের আহ, সেই সুদূর হেলথ কমপ্লেক্স থেকে। অ্যাকচুয়ালি আমার জার্নিটা শুরু পরবর্তীতে 2021 সালে আমার অ্যাকচুয়ালি যেটা বলে কি যে বিদেশ যাত্রা, যেটা এটা আসলে একটু আগেই শুরু হয়ে অনেকটা আগেই শুরু হয়েছিল। আমি ইন বিটুইন আপনার মালদ্বীপে ছিলাম কিছুদিনের জন্য। দেন আমি 2021 সালে চলে আসি যেটা দুবাই। তো সেখান থেকে চাকরি করি আমি অলমোস্ট 4.5 ইয়ার্স। তো এই পিরিয়ডের মধ্যে আমি কমপ্লিট করি আপনার এমআরসিজিপি। সেখান থেকে আমি এমআরসিজিপি করার সুবাদে অস্ট্রেলিয়াতে আসার সুবর্ণ সুযোগ পেয়ে যাই, এবং সেখান থেকে আমি প্রসেসিং কমপ্লিট করে 2025 সালের মে মাসে আমি এখানে এন্ট্রি করি অস্ট্রেলিয়াতে। তো এটা হচ্ছে আমার সংক্ষিপ্ত ক্যারিয়ার। থ্যাংক ইউ আর ডক্টর রেজওয়ান। আমার ইয়া মনে হয় তারা আরো বেশি আলোকিত হলেন, আপনার সাথে কথা বলতে পারবেন। তারা অবশ্য অপেক্ষা করছেন, তাদের মনে অনেক প্রশ্ন থাকবে। জয়ন্ত ওপেন করেছেন। জি জয়ন্ত, একটু বলেন। নাফিসা একটু পরে জয়েন করতে পারেন। জি, আদাব। জি, শোনা জয়ন্ত যাচ্ছে? একটু, জি জি জি, জয়ন্ত আপনার একটু পরিচয়টুকু বলবেন। জি, আমি এখন হচ্ছে একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে আছি মেডিকেল অফিসার হিসেবে। ও, তো আমি আসলে এমআরসিজিপি তে ইন্টারেস্টেড হই। মানে গত বছরের 2025-এর জানুয়ারিতে এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে মানে রিকগনাইজড হয় যে এমআরসিজিপি ইন্টারন্যাশনাল দিয়ে মানে এএমসি পার্ট 1 ছাড়াই মানে ডিরেক্টলি এন্ট্রি নেওয়া যায়। এই অ্যানাউন্সমেন্টের পর থেকে হচ্ছে আমার ইন্টারেস্ট গ্রো করে। তবে ইন দি মিন টাইম আসলে আমি গত ইয়েতে এটা ধরতে পারি নাই, মানে ওনাদের সিট সব ফিল আপ হয়ে গেছিল। আর হচ্ছে আমি এএমসি পার্ট 1 করেছি। তো এখন এখানে ওখানে হচ্ছে আসলে জিপি জবে ঢোকা যাচ্ছে না খালি এএমসি 1 দিয়ে। তো এমআরসি জিপি করা থাকলে ওরা হচ্ছে লেভেল 3 তে হচ্ছে ডিরেক্ট এন্ট্রি দেয়। তো এই জন্য হচ্ছে এই ডিগ্রিটার ব্যাপারে একটু মানে অ্যাপ্রোচ করতে চাচ্ছি আর কি। ডক্টর রেজওয়ান, আশা করি বুঝতে পেরেছেন ইয়া ডক্টর জয়ন্তর ইস্যুটা। আপনি সংক্ষেপেই বলার চেষ্টা করবেন, আরো অনেক প্রশ্ন হবে আশা করি, আমরা হ্যালো। নির্দিষ্ট সময় শেষ করার চেষ্টা করব। জি ডক্টর ওকে। রেজওয়ান প্লিজ। ওকে, ডক্টর জয়ন্ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য। এবং আপনাকে কংগ্রেচুলেশন জানাই, আপনি পার্ট 1 কমপ্লিট করছেন এএমসি। তো এখানে আহ, বিষয়টা হচ্ছে যে জবের অপরচুনিটি যে বিষয়টা, হ্যাঁ, আমি যেটুকু আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে আপনার এমসি চাইতে আপনার এই যে এমআরসিজিপিতে আপনার জবের স্কোপটা বেশি অ্যাকচুয়ালি। স্পেশালি এটা রিকগনিশন আসে 2023 সালের মার্চে। এমআরসিজিপি রিকগনিশন করে অস্ট্রেলিয়া, এবং এর সাথে আরও কিছু দেশের রিকগনিশন আছে, এগুলো নিয়ে আলোচনা হবে। ইউকেতেও এটা ডাইরেক্ট রিকগনিশন নাই, কিন্তু এটা এলিজিবল। আপনি জিপি প্র্যাকটিসের জন্য অ্যাপ্লাই করতে পারেন, এবং কিছু প্রসিডিওর আছে, এসব বিষয় নিয়ে আমি একটু পরে কথা বলবো। এবং মিডল ইস্টেও স্পেশালিস্ট হিসেবে প্র্যাকটিসের সুযোগ আছে। তো আপনার যে প্রশ্নটা হচ্ছে যে এমআরসিজিপি দিয়ে মানে আপনার আসলে মেইন কনসার্নটা কি, একটু কাইন্ডলি বললে ভালো হয় আর কি।
জি, যে এমআর আমার আমার জি কনসার্নটা হচ্ছে যে আমি আসলে ওদের ওয়েবসাইটে অনেক মানে খুঁজেছি, কিন্তু হচ্ছে মানে খুব ক্লিন কাট আমি পাচ্ছি না যে আসলে প্রসেসটা কিভাবে শুরু করব। আমার সার্টিফিকেট মানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আমি উপজেলা হেলথ কমপ্লেক্সে যেটা আছে ওটাকে আমি জিপি হিসাবে দেখাবো, দেখায় উনার কাছ থেকে যদি আমি একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেই, এটাকে ওই যে বাংলাদেশে যে অথরিটি আছেন ফালাউজ্জামান স্যার, উনাকে ইয়া দিয়ে যদি আমি মানে এটা ইয়ে করাই, মানে ভেরিফাই করাই, তারপরে কি এটা আমাকে মানে করাচিতে পাঠাইতে হবে, নাকি মানে এটা উনার দ্বারা ভেরিফাই করলেই হবে? প্লাস হচ্ছে আমার যে মানে পরীক্ষার যে ফিটা, এটা কি এখনই পেমেন্ট করে দিতে হবে, নাকি মানে ভেরিফিকেশনের পরে পেমেন্টটা করতে হয়? আচ্ছা, আপনি সম্ভবত এমআরসিজিপি পরীক্ষা নিয়ে আমাকে প্রশ্ন করছেন পার্ট 1-এর জন্য, তাই তো? জি জি। জি, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এমআরসিজিপি পার্ট 1-এর জন্য আমি অ্যাকচুয়ালি পার্ট 1 পাশ করি 2017 সালে। তখন আমি ব্রিটিশ কাউন্সিল থেকে পরীক্ষা দিই, এবং সবচেয়ে মজার বিষয়, তখন আমি একমাত্র ক্যান্ডিডেট ছিলাম পুরো সেন্টারে, আর কাউকে ওই সময়তে পাইনি। এবং এখন এমন একটা সিচুয়েশন যে সিটই পাওয়া যাচ্ছে না। তো ব্যাপারটা শুনে ভালো ভালো লাগে, আবার একটু খারাপও লাগে যে সিট পাওয়া যাচ্ছে না। হয়তো অনেকে সাফার করতেছেন এর জন্য। তো যে বিষয়টা হচ্ছে এএমসি যে আপনার এক্সপিরিয়েন্স, সরি, এমআরসিজিপি যে এক্সপিরিয়েন্সের কথা আপনি বললেন, তো আপনি প্রাইভেট, অ্যাকচুয়ালি আমি যেটা করেছিলাম, আমার প্রাইভেট প্র্যাকটিসের যে এক্সপিরিয়েন্সটা ছিল আমি সেটা দেখিয়েছি। কারণ আমি উপজেলাটা গভর্নমেন্টের কোনো ইস্যু থাকতে পারে বা এই বিবেচনা করে হয়তো আমি ওইটা সাবমিট করি নাই। কারণ আপনি আহ, যেহেতু প্রাইভেট প্র্যাকটিস তো সবাই করে বাংলাদেশে, তাই না? কম বেশি দেখা যায় যে অফিসিয়াল আওয়ারের পরে প্রাইভেট প্র্যাকটিস সবাই কম বেশি করেন। তো সেক্ষেত্রে আপনার সব ভালো হয় যে আপনি যদি প্রাইভেট প্র্যাকটিসের সার্টিফিকেটটা সাবমিট করেন, অথবা গভর্নমেন্ট যে উপজেলার যে প্র্যাকটিস সেটাও হয়তো আপনি সাবমিট করতে পারেন। আমি আশা করি এই বিষয়ে স্যার ভালো বলতে পারবেন, বা আপনি ইচ্ছা করলে ফালাউজ্জামান স্যারের সাথেও কন্ট্যাক্ট করতে পারেন, বা আপনার যদি কোনো অ্যাক্সেস প্রয়োজন হয় আমার সাথেও কথা বলতে পারেন, কারণ স্যারের সাথে আমার একটা গুড রিলেশন আছেন, প্রফেসর ফালাউজ্জামান স্যার। তো আমি আপনার ব্যাপারে ওনার সাথে কথা বলতে পারি এই ব্যাপারটা নিয়ে, এক্সপিরিয়েন্সের যে বিষয়টা। আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনার হচ্ছে যে আসলে এমআরসিজিপি যে প্রসিডিওরটা, ওনাদের রিকোয়ারমেন্ট হচ্ছে পুরা ডকুমেন্ট, যত আপনার যেসব ডকুমেন্ট আছে, আহ, আপনার অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যে রিকোয়ার্ড ডকুমেন্টস আছে সেগুলো আপনাকে ডাইরেক্টলি করাচিতে, আই মিন অ্যাডমিন অফিসে সেন্ড করতে হবে, ঠিক আছে? আপনি ওনাদের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই ডিটেলস জানতে পারবেন। এবং হ্যাঁ, অবশ্যই আপনি যেহেতু ফার্স্ট টাইম অ্যাপিয়ার করছেন এক্সামে, এই কারণে আপনাকে অবশ্যই ফালাউজ্জামান, প্রফেসর ফালাউজ্জামান স্যারের একটা অথরাইজেশন, আই মিন তার একটা সিগনেচার লাগবে। এবং তিনি এটা অথরাইজ করে দিলে সেক্ষেত্রে এটা ওনারা অ্যাকসেপ্ট করবেন, যে সাউথ এশিয়ান অ্যাডমিট অফিস। সো অ্যাডমিন অফিস আপনাকে এনিহাও, ওনারা কোনো, আই মিন সফট কপি ওনারা অ্যাকসেপ্ট করছেন না অ্যাট দিস মোমেন্ট। আপনাকে হার্ড কপি পাঠাইতে হবে, আদার কোনো ওয়ে নাই। Yeah. ডক্টর রেজওয়ান, আমি একটুকে অ্যাড করব। ডক্টর, জি জি। আচ্ছা, যিনি প্রশ্ন করলেন উনি একটু হ্যান্ড রেজ করে রাখবেন, হ্যাঁ, তাহলে আইডেন্টিফাই করা হুম, ভালো হয়। মনে হয় ডক্টর জয়ন্ত, ডক্টর জয়ন্ত প্রশ্ন হ্যাঁ করেছিলেন, হ্যাঁ, ইয়া। অডিওটা অন করে রাখবেন অথবা হ্যান্ড রেজ করে রাখবেন, হ্যাঁ, তাহলে ভালো হয়। রেজিস্ট্রেশন প্রসেসটার আপডেট একটু আমি বলতে চাইবো। সেটি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় প্রফেসর ফালাউজ্জামান স্যার অনেক বছর আমাদের জন্য কষ্ট করেছেন। বাংলাদেশে একেবারে প্রথম থেকেই এই বাংলাদেশে আসলে এই সাবজেক্টটাকে পরিচিত করার জন্য ওনার অবদান যথেষ্ট, এতে কোনো সন্দেহ নেই। ইভেন আমাদেরকে একেবারে এককভাবে পার্সোনালি বুস্ট আপ করেছেন, যেটা ডক্টর রেজওয়ানও বলতে চাইলেন। তো এখন তো স্যার একটু বয়সের শেষের দিকে যদি বলা যায়, উনি হয়তো বিশ্রামটাকেই পছন্দ করছেন। ফলে অফিস প্রসিডিওর গুলো একেবারে আসলে স্যারের মাধ্যমে অনেক সময় হয়ে ওঠে না আজকাল আর কি। এজন্য আচ্ছা। ডক্টর জয়ন্ত একটু আমার সাথে কানেক্টেড থাকেন। আপনি যে সিট পাননি সেই ব্যাপারটা একটু খুলে বলবেন। আপনি যখন অ্যাপ্লাই করলেন, ডক্টর জয়ন্ত একটু ওপেন করবেন মাইকটা। এটা সবার জন্য যদিও বলছি, জয়ন্তের সাথে একটু কথা বললে সবার বুঝতে সুবিধা হবে। গতবার যেটা ঘটেছে,
ডক্টর জয়ন্ত একটু হ্যান্ড রেজ করুন না হয়, আমি আপনাকে মাইকটা অন করেও দিতে পারি যদি আপনার অডিও অফ হয়ে থাকে। তো গতবার অনেক অ্যাপ্লিকেন্ট হয়েছিল বাংলাদেশ থেকে। তো রয়্যাল কলেজ চেয়েছিল যে সবাই হার্ড কপি পাঠাবে কোরিয়ার করে। সেখানে পৌঁছতে পৌঁছতে দেরি হওয়াতে অনেক অ্যাপ্লিকেশন পিছিয়ে পড়েছিল। আমরা মোটামুটি নিজস্ব চ্যানেলে রয়্যাল কলেজের সাথে যোগাযোগ করি এবং তারা মোটামুটি বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করেছিলেন শেষ পর্যন্ত অ্যাকসেপ্ট করেছেন। আর কিন্তু কাগজে পত্রে যে জায়গাটুকু আছে, অর্থাৎ এলিজিবিলিটি, আমার মনে হয় স্ক্রিনে অনেকে দেখতেও পাচ্ছেন এলিজিবিলিটি লেখা আছে। এখানে যদি কোনো অসুবিধা হয়ে থাকে এবং অথেন্টিক না হয়ে থাকে, কাউকে কাউকে তারা আবার বাদও দিয়েছেন। তো ডক্টর জয়ন্ত এর কোথায় অসুবিধাটা হয়েছিল যদি একটু জানাতেন, তাহলে আরো ভালো বলতে পারতাম আর কি। ডক্টর জয়ন্ত, আপনার মাইক কিন্তু অন দেখতে পাচ্ছি না। তো ডক্টর রেজওয়ানের স্যার, উত্তর কি সরি স্যার। আচ্ছা, এবার বলেন। সরি স্যার। হ্যাঁ, আপনি শুনেছেন আমার কথা? না, আমার নেটওয়ার্ক মানে ডিস্টারবেন্সের কারণে শুনতে পারিনি। আচ্ছা, আপনি তাহলে আবার বলেন, আমরা নাফিসার কাছে একটু পরেই যাই। আপনার অসুবিধাটা কি হয়েছিল, অ্যাকসেপ্টেড হলো না কেন? না না, আই একসেপ্ট হয়নি সেটা বলিনি, মানে আমি জাস্ট কনফিউজড যে মানে অ্যাপ্লিকেশনটা কি আমি মানে পেমেন্টের আগেই করাচিতে মানে পাঠিয়ে দিতে হবে, নাকি হচ্ছে পেমেন্ট করে পেমেন্টের স্লিপ প্লাস হচ্ছে যে সার্টিফিকেট গুলা এগুলা হচ্ছে করাচিতে পাঠিয়ে দিতে ও হবে? আচ্ছা আচ্ছা, এটা প্রতি বছর বছর পরিবর্তিত হয়। তো হয়তো আমাদের সময় একরকম, ডক্টর রেজওয়ানের সময় অন্যরকম। এবার যেটা ঘটেছে, গত কয়েকটা সেশনে পেমেন্ট পরে চেয়েছেন ওনারা, আগে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ করা হয়ে গেলে তারপরে ওরা পেমেন্ট চান আর কি। ইভেন মাঝে মাঝে দেখেছি যে পেমেন্ট ছাড়াই অনেকে পরীক্ষা দিয়ে দিয়েছেন, এমনও ঘটেছে। কাজে পেমেন্টটা মানে একেবারেই শুরুতেই ম্যান্ডেটরি তা না, কিন্তু পেমেন্ট তো করতেই হবে শেষ পর্যন্ত, এটা ঠিক। হ্যাঁ, কিন্তু উনারা হচ্ছে স্যার মানে উনাদের রেগুলেশনের মধ্যে লিখে রাখছেন যে মানে ওই পেমেন্ট স্লিপ সহ পাঠানোর জন্য না, করাচিতে, সেগুলো মানে বলা ডকুমেন্টেশন। থাকলেও আপনি যদি পেমেন্ট ইয়েটা না পারেন, এমনি ওদের যখন দেয় নোটিফিকেশন থাকে, লেটেস্ট কথাগুলা পড়ে নেবেন। যেমন আমি স্ক্রিনে দেখাচ্ছি, এটা একেবারে লেটেস্ট, ওরা এই গত বছর চেঞ্জ করেছেন, এই যে ট্রেনিং ট্র্যাক, নন ট্রেনিং ট্র্যাক, জি, এটাই এলিজিবিলিটি। দেখেছি আমি স্যার। কিন্তু এর আগে ছিল চারটা, ছিল ABCD। গত বছর চারটা ছিল। জাস্ট গতবারের পরীক্ষায় এটা আপডেট করে নিয়েছে। কাজে পেমেন্ট গুলো অনেক সময় সাউথ এশিয়ান কান্ট্রিতে পেমেন্ট ট্রানজেকশন একটু ডিফিকাল্ট হওয়ার কারণে অনেক সময় তারা হয়তো পেমেন্ট পরে দিয়েও অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করেন আর কি। এটা হয়তো অফ দ্য রেকর্ডও হতে পারে। ঠিক আছে, এটা জি। ঘটেছে, এটা ঘটেছে। জি, ডক্টর রেজওয়ান প্লিজ। সরি স্যার ইন্টারাপশন করার না জন্য না 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 অ্যাকচুয়ালি। না, আপনারই তো সেশন, আমি মাঝখানে একটু ঢুকে যাই না আর না, কি, অবশ্যই। আপডেট দেওয়ার জন্য প্লিজ। তো আমি যেটা বলতে যে আমার পার্ট টুর এক্সপিরিয়েন্স যেটা, আমি 2023-এ পাশ করি। তো সেই সময়টাতে অ্যাকচুয়ালি ওরা, মানে আমি রয়্যাল কলেজ, ওনারা পেমেন্ট নিচ্ছিলেন না, আই মিন অ্যাপ্লিকেশনের সাথে পেমেন্ট নিচ্ছিলেন না। যে ওনারা আমাদেরকে বলছেন যে আপনার অ্যাপ্লিকেশন যদি অ্যাকসেপ্টেড হয় সেক্ষেত্রে আপনি পে করবেন, আদারওয়াইজ পেমেন্ট করার প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি পরে পেমেন্ট করছি, যারা অ্যাকসেপ্টেড অ্যাপ্রুভাল পেয়েছে এক্সামের জন্য আর কি। তো সেক্ষেত্রে আমরা পরে পেমেন্ট করছি। এটা সাউথ এশিয়ানে প্রায় ঘটে থাকে, যে পেমেন্ট ট্রানজেকশন এগুলো একটু ডিফিকাল্ট হয়, তবে এটা খুব কঠিন না, এটা কঠিন না। স্যার আমার আসসালামু আলাইকুম। সালাম। স্যার আমি ডাক্তার জেরিন বলছি। আমি গভর্নমেন্ট জব করি। জি জি, কোথায় তো আছেন আপনি, কোন আমি জায়গায়? NICR এ আছি, ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে আছি। ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, রাইট, ওই যে মহাখালী। জি জি, ইয়া টিবি গেটে, আমার হ্যাঁ। এনএডিসিএস এর পাশে। বুঝতে পেরেছি, হ্যাঁ বলেন ডক্টর জারিন। স্যার, আমরা ডক্টর নাফিসার কাছে না একটু পরে আসি। ডক্টর নাফিসা প্লিজ, আপনি অন করে রাখেন মাইকটা। ডক্টর আহ, জারিন বলেন প্লিজ। স্যার আমি দুটো জিনিস জানতে চাচ্ছি যে আমি যদি জিপির এই কোর্সটা করি রয়্যাল কলেজে, করার পরে স্যার ওরা ইউকে থেকে কোনো জব অফার পাবো, নাকি স্যার আমাকে অন্য কান্ট্রি, অস্ট্রেলিয়া বা আদার্স কান্ট্রিতে জন্য অ্যাপ্লাই করতে হবে? রেজওয়ান বলবেন একটু। আচ্ছা আচ্ছা, সুন্দর প্রশ্ন একটা অ্যাকচুয়ালি। তো ইউকেতে, ইউকে যে একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে জিপি, তো ওখানে আজকে আমি একটু চেক করছিলাম যে এই ওখানে জবের অপরচুনিটিটা কেমন আসলে। তো ওখানে কিছু জিনিস আমি লক্ষ্য করলাম যে তারা ওখানে অফিসিয়াল ওয়েবসাইটে লিখেছেন যে এটা ডাইরেক্ট আপনার রিকগনিশন নেই, কিন্তু আপনি এলিজিবল ইয়াত কি আপনার অ্যাপ্লাই করার জন্য।
ঠিক আছে, একটা পাথওয়ে আছে, আপনাদেরকে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, যে পোর্টফোলিও পাথওয়ে। হ্যাঁ, এটার মাধ্যমে আপনি ওই কিছু হয়তো ডকুমেন্ট বা পেপার ওয়ার্ক ওনারা আই মিন এটা রিকোয়ারমেন্ট থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করে এবং আরো কিছু রিকোয়ারমেন্ট যদি তাদের থাকে সেটা ফুলফিল করলে আপনি প্রথমে ওনারা কি করবেন, আপনার পেপার ওয়ার্কস গুলো ওনারা ভেরিফাই করবেন। ভেরিফাই করে যদি ওনাদের কাছে মনে হয় যে হ্যাঁ এটা অ্যাপ্রুভ করা যেতে পারে, তো সেক্ষেত্রে আপনি জিএমসি রেজিস্টার্ড পাবেন, জিএমসি তে আপনার নাম আসবে। এবং পরবর্তীতে আরো কিছু সেখানে আম, সম্ভবত ফাউন্ডেশন ট্রেনিং বা এই ধরনের কিছু 3 মান্থ বা থ্রি 3 to 6 মান্থের কিছু এরকম প্রোগ্রাম থাকে, শর্ট প্রোগ্রাম, যেটাকে এক্সাক্ট নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না। কিন্তু এই প্রোগ্রামের আওতায় আপনার থাকলে ওখানে আহ, এই প্রোগ্রামটা করতে পারলে দেন ওনাদের যে একটা জিপি প্র্যাকটিসের জন্য যে এলিজিবিলিটি, এটা আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আর সেক্ষেত্রে ভাইয়া আপনি, জি। ভাইয়া অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কি এরকম, মানে এই প্রসিডিউরটা কি এরকমই হবে যদি আমি না, অস্ট্রেলিয়ায় আমি এই এই অস্ট্রেলিয়ারটা একটু অস্ট্রেলিয়াটা আমি বলতে পারবো, যেহেতু আমি আসলে জিএমসি জন্য অ্যাপ্লাই করি নাই, বা এই পাথওয়েতে কেউ আছেন বলে আমার জানা নাই, সেক্ষেত্রে অস্ট্রেলিয়ারটা একটু ক্লিয়ার করতেন অস্ট্রেলিয়াতে যদি। আমি একটু বললে ভালো হয় আর কি। তো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে হচ্ছে আপনার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার এমআরসিজিপি কমপ্লিশন হতে হবে আপনাকে, দেন কমপ্লিট করা থাকতে হবে, কারণ এটা 2000, আপনি এখানে দেখতে পাচ্ছেন স্যার আমাদের স্ক্রিন শেয়ার করছেন, এখানে 2023 সাল থেকে রিকগনিশন আসছে মার্চে, রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ এটা রিকগনিশন করে। আর এসিজিপি মানে হচ্ছে এটা রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ। ওকে, তো সেখানে আপনাকে যে কিছু স্টেপস আছে, এই স্টেপস গুলো ফলো করতে হবে এবং আপনাকে স্টেপস গুলো কমপ্লিট করতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে করতে হবে আপনার ডকুমেন্টস ভেরিফিকেশন, যেটা করে হচ্ছে ইসিএফএমজি এপিক। আপনাকে এই জন্য একটা এপিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং আপনার ডকুমেন্টগুলো স্পেশালি এমবিবিএস এবং এমআরসিজিপি সার্টিফিকেটগুলো ভেরিফাই করতে হবে। তো ভেরিফিকেশনের পরে এটা আপনাকে ফরওয়ার্ড করতে হবে আপনার এএমসি কে, দ্যাট ইজ অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিল। দেন অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিল বলে আপনার এই ডকুমেন্ট সহ আপনার নমিনেট করতে হবে আরএসিজিপি কে। আপনার আরএসিজিপি আমাদের যে রয়্যাল কলেজ, তো তারা আপনার কিছু ভেরিফিকেশন করবেন। এর মধ্যে আরএসিজিপি 3টা স্টেপস আছে, আরএসিজিপি পার্ট এ, বি অ্যান্ড সি। পার্ট এটা হচ্ছে আপনার মেইনলি তারা করবে আপনার কম্পারেবিলিটি অ্যাসেসমেন্ট, দ্যাট ইজ আপনার আমরা যে পাথওয়েতে যাচ্ছি এমআরসিজিপি পাথওয়ে, এটা হচ্ছে আমরা পার্শিয়ালি কম্পারেবল মানে হচ্ছে যে আপনার এটা অস্ট্রেলিয়ান স্ট্যান্ডার্ডের সাথে আমরা কতটুকু আই মিন ইন কম্পারেবল, আই মিন আমরা কতটুকু তাদের স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচিং হচ্ছে, এটাকে হচ্ছে বলে কম্পারেবিলিটি। তো আপনার আমরা হচ্ছে পার্শিয়ালি কম্পারেবল। এবং আরেকটা কম্পারেবিলিটি আছে সাবস্টেন্সিয়াল কম্পারেবল। আমরা যারা অ্যাকচুয়ালি আই মিন ইউকে গ্র্যাজুয়েট বা আদার্স নিউজিল্যান্ড যারা গ্রাজুয়েট, তারা হচ্ছেন এই সাবস্টেন্সিয়াল কম্পারেবল। বাট এই বিষয়টা নিয়ে আমি বেশি কথা বলতে যাচ্ছি না, কারণ আমরা এটার জন্য এলিজিবল না। তো আমরা পার্শিয়ালি কম্পারেবিলিটি অ্যাসেসমেন্ট আউটকাম যখন আমরা রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অফ জেনারেল প্র্যাকটিশনার থেকে পাবো, দেন আমাদের পরবর্তী, এটা হচ্ছে পার্ট এ যেটা আমি আপনাকে বলছি এখন। এবং এর সাথে কিছু আপনার ডকুমেন্টসও সাবমিট করতে হয়। এই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আরেকটা সেমিনার আয়োজন করতে পারি পুরো প্রসিডিউরটা নিয়ে। আমি জাস্ট এখন ইন শর্ট আপনাকে স্টেপসগুলা বলছি আর কি, ডিসক্রাইব করছি। তো নেক্সট স্টেপটা আসবে হচ্ছে জব অফার, আপনাকে একটা সিকিউর করা জব অফার আপনি যদি আপনি একটা স্টেবল জব অফার সিকিউর করতে পারেন, মানে অফার পান কোনো কোম্পানি থেকে বা ম্যানেজমেন্ট প্র্যাকটিস থেকে আর কি, ক্লিনিক থেকে, তো সেক্ষেত্রে আপনি পার্ট বি আপনার কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আর সিজিপি পার্ট বি বলি আমরা এটাকে।
তো আরএসসিপি বি কমপ্লিট হওয়ার পর আপনার নেক্সট স্টেপ হবে হচ্ছে আফরা রেজিস্ট্রেশন। আফরা রেজিস্ট্রেশন মানে হচ্ছে আপনার যে অস্ট্রেলিয়ান হেলথ প্র্যাকটিশনার রেগুলেশন বডি, মানে বাংলাদেশের লাইক বাংলাদেশের বিএমডিসি। তো আফরা রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আপনার, কারণ আপনাকে একটা আফরা নাম্বার দিবে, বাংলাদেশের বিএমডিসি নাম্বারের মতো আপনি একটা আফরা নাম্বার পাবেন। তো আফরা নাম্বার পেয়ে গেলে দেন আপনি নেক্সট স্টেপ হবে আপনার হচ্ছে ভিসা নমিনেশন। ভিসা নমিনেশন ইউজুয়ালি আপনার এটা হচ্ছে যে কোম্পানি আপনাকে হায়ার করবে তারা আপনাকে নমিনেট করবে। তো ভিসা নমিনেশন পাবার পরে আপনাকে যেটা করতে হবে, ইন দ্য মিন টাইম আপনাকে ইংলিশ টেস্টটা পাস পাস করতে হবে। ইংলিশ টেস্টের মধ্যে আপনার আইএলস, ওইটি বা পিটি যে কোনো একটা থাকলেই হবে। দেন আপনাকে পার্ট সি, আপনি ভিসা এবং মেডিকেল অ্যাট দ্য সেম টাইম করে ফেলতে হবে আপনাকে, ভিসা মেডিকেল। এবং ফাইনালি আপনাকে আরএসিজিপির পার্ট সি যেটা বলি আমরা, সেটা আপনার অ্যাপ্রুভাল, আপনার রাইট টু ওয়ার্ক বলে। সো সেটার জন্য কিছু আপনার ডকুমেন্ট আরএসসিজিপিতে হয়তো চাইতে পারে। তো ফাইনালি আরএসসিজিপি পার্ট সি হয়ে গেলে আপনি প্র্যাকটিসের জন্য এলিজিবল হয়ে যাবেন। আপনি আপনি প্র্যাকটিস এবং সাথে লাস্ট স্টেজ, লাস্ট স্টেপ হিসাবে আপনার লাগবে মেডিকেল নাম্বার, প্রোভাইডার নাম্বার। প্রোভাইডার নাম্বার মানে হচ্ছে আপনি প্র্যাকটিসের জন্য একটা নাম্বারের প্রয়োজন হয় অস্ট্রেলিয়াতে। তো ওইটা হয়ে গেলে আপনি দেন প্র্যাকটিস স্টার্ট করতে পারবেন। এটা হচ্ছে ভাইয়া, ইন এ আমি তাহলে নাটশেল। একটু একটু মানে মানে এই প্রসেসটা করতে আমার যেটা আমি রয়্যাল কলেজ ইউকে থেকে যে ডিগ্রিটা করলাম, এইটার পরে এই অস্ট্রেলিয়ার এই প্রসেসটা করতে, সার্টিফিকেটটা পাওয়ার পরে অ্যাপ্রক্সিমেটলি কেমন টাইম লাগতে পারে? আচ্ছা, আমি বলি অ্যাকচুয়ালি আমি শুরু করি আমার প্রসেস 2023-এ, মানে যখন আমি পাশ করি হচ্ছে জুলাইয়ে। সো মানে আমি খুবই ফরচুনেট বলবো যে পাশ করার সাথে সাথেই আমি মোটামুটি এই অফারটাকে আমি অ্যাভেল করতে পারছি। তো দেন আমি আহ, আমার অ্যাকচুয়ালি সময় লাগছে 1 বছরের উপরে, ফ্র্যাঙ্কলি স্পিকিং। কারণ হচ্ছে আমাকে গাইড করার মতো বা অ্যাসিস্ট করার মতো ওই সময়তে কেউ ছিল না, এবং আমি কাউকে পাইনি ওই সময়তে। হ্যাঁ, আমরা চাইলে কি আপনাকে পাবো, মানে এখন আপনি যেহেতু, এটাই সুন্দর জানতে পোস্ট। চাচ্ছি। ইয়া হুম। ইয়া চমৎকার। ইয়া আমি সব সময় চেষ্টা করব আপনাদের পাশে থাকার জন্য এবং আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমার পক্ষ থেকে যে যতটুকু সম্ভব হয়। এবং সবচেয়ে বড় বিষয়, আমাদের শ্রদ্ধেয় স্যার আছেন আমার মেন্টর, যার কাছ থেকে আমার হাতে খড়ি। তো আমি উনিও আমাদের সাথে আমার পাশে থাকবেন আমি আশা করতে আশা করি। মানে তো ভাইয়া, মানে জি, পাশে মানে কি, যেটা অর্গানাইজ যদি আপনি করেন তাহলে আরো ভালো হয়, মানে এমনি নর্মাল আচ্ছা, ইয়ে থেকে আপনি যদি ঠিক আছে। ওভাবে। তো আমরা হুম, যেটা প্ল্যান করছি, আমি স্যারের জি। সাথে আজকেও এই বিষয়ে হুম। কথা বলছি যে আসলে আমাদের একটা সেশন করলাম এবং চলে গেলাম, এটাতে তো আসলে এটা অতটা ইফেক্টিভ হবে না যদি না, না। আমাদের কন্টিনিউশন না থাকে, জি, জি। ধারাবাহিকতা বজায় না থাকে। সেক্ষেত্রে হ্যাঁ। আমরা একটা, স্যারের নিজস্ব একটা গ্রুপ আছে, ডুয়ামস গ্রুপ। স্যার এটা লিংক শেয়ার করে দিবেন আশা করি এই সেশনের পরে। তো আপনারা আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন বা আপনারা যা কোনো কিছু জানতে চাইলে সেখানে আপনারা ভাইয়া, এটা কোথায় পোস্ট পাবো করতে লিঙ্কটা? পারেন। এই বিষয়ে আমার মনে হয় প্ল্যাটফর্মে? স্যার কথা বললে ভালো আচ্ছা, হয়। আচ্ছা, আচ্ছা। আমি আর আমি আচ্ছা, এখন থ্যাংক যারা যারা জয়েন করেছেন অনেকে আসলে ওই গ্রুপে আছেন। আমরা রিসেন্টলি, আমাদের তো একটা ইন্টারন্যাশনাল ফরম্যাটে আছে, এটা রেজওয়ানও জানেন। রেজওয়ান এই গ্রুপগুলোতে ছিলেন এক সময়, কিন্তু রিসেন্টলি আমরা আমাদের বাংলাদেশি কলিগদের জন্য একটা নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি আর কি। তো আমি আজকে চ্যাটে, এই যে জুম চ্যাট বক্সে এটা দিয়ে দেই, যারা যারা নাই তারা আবার ক্লিক করে জয়েন করতে পারেন আর কি। হ্যাঁ, ওখানে আলাপ করা যাবে বিস্তারিত আপনাদের প্রসিজিওর। আমি এবং ডক্টর রেজওয়ান মিলে আমরা হয়তো চেষ্টা করবো একটা রিটেন ডকুমেন্ট রেডি করতে, সিম্পলি আর কি, স্টেপ ওয়াইজ। তাই না রেজওয়ান? এটা বোধহয় ভালো হয়। হ্যাঁ স্যার, এটাই ভালো হয়। এবং আহ, আমি চেষ্টা করব একটা যে স্টেপস এর একটা টোটাল, আই মিন কমপ্লিট স্টেপস এর একটা ডকুমেন্ট আপনাদের সাথে শেয়ার করার হ্যাঁ, জন্য, হ্যাঁ, যাতে হ্যাঁ, আপনাদের বুঝতে সুবিধা হয় যে স্টেপ বাই স্টেপ আপনারা কিভাবে প্রসিড করবেন এবং আপনারা কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে বা পেপার ওয়ার্ক করতে হবে। আপনারা একটা কমপ্লিট ওভারভিউ পাবেন, হ্যাঁ। আশা করি।
এগুলো একটু ভাইয়া একটু, কম্পিটিবল। হ্যাঁ, আসসালামু কে আলাইকুম। কে কথা জি বলবেন মাঝখানে? জি ডক্টর আমি, জারিনের কি শেষ? ডক্টর জারিন আমার কি শেষ? সরি, সরি আমি ইন্টারাপ্ট করার জন্য। আমার মনে হয় ডক্টর নাসিফা দীর্ঘক্ষণ থেকে ওয়েট করছেন, তো আমরা মনে হয় নাফিসার প্রশ্নটা নিতে পারি, হ্যাঁ হ্যাঁ, দেন ইয়েস ইয়েস, ডক্টর নাফিসা, জি তারপরে জি ডক্টর জয়ন্ত। একটু হ্যান্ড রেজ করে রাখেন প্লিজ, আপনি যদি পরে ইয়া ফ্লোর ইয়া চান। জি স্যার, আমার নাফিসা আমার প্লিজ। ভয়েস কি শোনা যাচ্ছে? একটু কম, আপনি ট্রাই করেন একেবারে মাউথ পিস যদি আচ্ছা থাকে আচ্ছা। একদম মুখের কাছে জি নিয়ে জি কথা বলতে। জি। তো আমার নাম হচ্ছে ডক্টর নাফিসা। আমি আসলে এমসি পার্ট 1 কমপ্লিট করেছি। তো তারপর থেকে আমি আসলে আমার পিটিএ টেস্টও আপ টু ডেট। বাট দ্য প্রবলেম হচ্ছে যে আমি অনেকগুলি হসপিটাল জবের জন্য ট্রাই করি। এখন যেটা দেখেছি যে অস্ট্রেলিয়ার জব মার্কেট ওভার স্যাচুরেটেড। আমি মাঝখানে 2-3টা ইন্টারভিউ দিয়েছি, বাট সেরকম আশানুরূপ রেজাল্ট আসে নাই, কারণ দে আর সিকিং ফর এমসি ক্লিনিক্যাল 2। তো ইন দ্য মিন ওয়াইল আমার আসলে 5 বছরের বেশি জিপি এক্সপিরিয়েন্স আছে। তো আমি চাচ্ছিলাম এমআরসি জিপিতে এনরোল করার জন্য, কারণ আমি জিপি জবের জন্য ট্রাই করেছি, যেখানে জিপি জবের জন্য এমসি পার্ট 1 যারা হোল্ড করে তাদেরকে লেভেল 1 সুপারভিশন আসলে দেওয়া হয়। কিন্তু এখন আমি দেখছি, যখনই আমি প্র্যাকটিস ম্যানেজারদের সাথে কথা বলি বা কন্ট্যাক্ট করি, তারা সবাই লেভেল 3 সুপারভিশন দিতে চায়, এবং সবাই জিজ্ঞেস করে যে এমআরসিজিপি সাউথ ইন্টারন্যাশনাল এটা আছে কিনা। তো সেজন্যই আসলে আমি এই গ্রুপটাকে খুঁজে পেয়েছি এবং স্যারের নাম শুনেছি, আর আজকেই আমি নক দিয়েছি, এবং আজকে আমি জানতে পারি রেজওয়ান ভাইয়ের কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে, আম, যেহেতু আমি পার্ট 1 দিয়েও জব পাচ্ছি না, এমআরসিজিপি দিয়ে আসলে জব পাওয়ার চান্স কেমন, বা পার্ট 1 দিয়ে MM1 বা MM2 থেকে MM7 এর ভিতরে কিভাবে জব পাওয়া যায়, যদি একটু হেল্প করতেন খুব ভালো হতো। আহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকেও কংগ্রাচুলেশন জানাচ্ছি। আপনি পার্ট 1 কমপ্লিট করছেন এবং ইংলিশ টেস্টও কমপ্লিট করছেন, এবং আপনি চেষ্টা করছেন মিনহয়েল আপনি এমআরসিজিপির কথাও চিন্তা করছেন প্যারালালি। তো অ্যাকচুয়ালি আপনি অনেকটা আসলে এএমসি ব্যাপারে আমি মনে করি আই এম নট দ্য রাইট পারসন টু টক অ্যাবাউট ইট, বিকজ আপনার আমি তো এমসি কমপ্লিট করিনি কখনো, বা এ পাথওয়েতে আমি চেষ্টাও করিনি। তো আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে, এবং আমার আমার যে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে আপনার আহ, আপনি যে কথাগুলো বললেন এটা বাস্তবসম্মত কথা, এবং তারা অ্যাকচুয়ালি প্রেফার করে যে এমআরসিজিপি হোল্ডারকে, কারণ যে লেভেল 3 সুপারভিশন যেটা আপনি বললেন। তা আমি একটু অডিয়েন্স এবং দর্শকদের বিবেচনায় একটু লেভেল 1 2 3 সুপারভিশন সম্পর্কে একটু বলতে চাচ্ছি, জাস্ট ইন শর্ট। লেভেল 1 সুপারভিশন হচ্ছে যেখানে আপনার সুপারভাইজর, আপনাকে একজন সুপারভাইজর, আপনার সুপারভাইজর থাকবেন, এবং সুপারভাইজর আপনার পেশেন্ট কেয়ারের জন্য রেসপন্সিবল হবেন, আপনি রেসপন্সিবল থাকবেন না। এটা হচ্ছে লেভেল 1। লেভেল 2 যেখানে সুপারভাইজর এবং আপনি দুজনে পেশেন্ট কেয়ারের ব্যাপারে রেসপন্সিবল থাকবেন, এবং 80% কেসে আপনার সুপারভিশনের প্রয়োজন হবে, এবং লেভেল 1-এ আপনার পুরাটাই সুপারভাইজড, আপনি কোনো কিছুই আপনি নিজে করতে পারবেন না, আপনাকে সুপারভাইজরের কনসালটেশন ছাড়া আপনার পক্ষে কোনো কিছু করা সম্ভব হবে না। এটা হচ্ছে লেভেল 1, যেটা আপনি বলতেছিলেন এমসি পার্ট 1 করে আসলে লেভেল 1-এ ফার্স্ট এন্ট্রি করতে হয়, দেন মেবি, আই এম নট শিওর, এমসি। তো দেন হচ্ছে আমি যেটা বলতেছিলাম যে আমাদের যে লেভেল 3টা, আমরা যে সুপারভিশন সেটা হচ্ছে আমাদের, আমরা আমরা প্রাইমারিলি রেসপন্সিবল হব পেশেন্টের কেয়ারের জন্য, এবং আমাদের সুপারভাইজার থাকবেন, কিন্তু তিনি আমাদের, আই মিন ফোনেও থাকতে পারেন, ফোন কনসালটেশন আমরা করতে পারি বা ভিডিও কনসালটেশন করতে পারি। এটা ম্যান্ডেটরি না যে আমরা তার সুপারভিশনে কাজ করব। ওইটা বলতে পারেন যে উই আর ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিশনার, ওকে, বাট আন্ডার সুপারভিশন। সো সেক্ষেত্রে, এবং এটা প্রেফারেন্স এই কারণেই তারা করছেন যে আপনার এখানে কিছু, আপনার এএমসি পার্ট 1-এর ক্ষেত্রে যেমন আমার কিছু আই মিন প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আমি দেখেছি যে একটা ভিসা, এএমসি পার্ট 2-র জন্য তো আপনার একটা ভিসা প্রয়োজন হয়। তো এটা একটা হুম। জটিলতা আছে, কিন্তু এইটা ক্ষেত্রে আমি মনে করি যে এমআরসিজিপি এটা খুবই একটা আপনার
সুবর্ণ সুযোগ বলা যেতে পারে এই কারণে ভিসার ক্ষেত্রে যে আমি তো নিজে বাংলাদেশি, অথচ আমার ভিসা পেতে কোনো ধরনের আমি আপনাকে ফ্যাক্টটা বলতেছি, আমি 2 দিনের মধ্যে আমি ভিসা পাইছি, আমার যে ফুল ফ্যামিলি ভিসা। তো এটা একটা মাশাআল্লাহ। মানে মিরাকল বলতে পারেন, বা আমি ফরচুনেট না বলতে পারেন, হোয়াট এভার। তো এই পাথয়ে এটা একটা পজিটিভ দিক আপনি মানে বিবেচনা করতে পারেন। আর আমার আপনার, আর আর- সরি। আরো একটা কথা আছে, সরি জি। ইন্টারাপশনের জন্য। ওকে, ওকে। আমি যেহেতু দেখলাম যে সার্টিফিকেট অ্যাসেসমেন্ট যে একটা ট্রেনিং পাথওয়ে একটা নন ট্রেনিং পাথওয়ে, তো আমার ক্ষেত্রে সম্ভবত আমার নন ট্রেনিং পাথওয়েতে করতে হবে। এইটা সম্পর্কে যদি আরো ডিটেইলস আপনারা গ্রুপে বলেন, কারণ আমি আজকেই আসলে এই গ্রুপটার কথা জেনেছি এবং তখনই আমাকে জুম লিংক দেওয়া হয়েছে। তো আমি একেবারেই নিউ এই সম্পর্কে আসলে আমার আইডিয়া নেই যে কিভাবে ইকুইভ্যালেন্ট করতে হয়। কারণ আমি যেহেতু এপিক তারপর ইসিএফএমজি এগুলা দিয়ে গন থ্রু করেছি, তো আমার একটু আইডিয়া আছে যে সার্টিফিকেট গুলি অ্যাসেসমেন্ট করতে হবে। তো আর আমার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে যে একটা যেহেতু আমি ডক্টর পার্ট ওয়ান নাফিসা, দিয়েছি। প্লিজ প্লিজ ডক্টর নাফিসা, সরি, একটা একটা প্রশ্ন করলে উত্তরটা মানে বিজি, আচ্ছা আচ্ছা দুইটা আচ্ছা, হয়ে সরি। গেলে সরি কনফিউজ, একটা সরি একটা করে করি, সরি ওকে, হ্যাঁ। সরি। প্রথমে ওকে, ইটস আচ্ছা প্রথমে ওকে। জি। আচ্ছা। ওকে, ওকে। অ্যাকচুয়ালি ডক্টর নাফিসা, সরি, আপনার যে প্রশ্নটা ছিল যে এএমসির ব্যাপারে, তাই তো? ট্রেনিং পোস্ট, অ্যাকচুয়ালি আমি আপনাকে একটু আগেও বলছি, আমি অ্যাকচুয়ালি আমি এএমসি ব্যাপারে আসলে ওই পরিমাণ আমার নলেজ, এই নলেজের একটু ঘাটতি আছে। তো আমার মনে হয় যে এই ব্যাপারে যে যারা এমসি কমপ্লিট করেছেন, এরকম কাউকে রিসোর্স পার্সনকে নিয়ে আসতে পারলে আমার মনে হয় বেটার হবে, এবং আপনার প্রশ্নের উত্তরগুলো উনি দিতে পারবেন। তো আমরা চেষ্টা করব, আমারও কিছু ফ্রেন্ড সার্কেল এবং জুনিয়র ডক্টর আছেন, জুনিয়র আছেন, তো তারা যদি কেউ ইন্টারেস্টেড হন তো আমরা ওনাদেরকে ইনভাইট করতে পারি এএমসির ব্যাপারে একটু ডিটেল আলোচনা করার জন্য। ডক্টর তো সেটা রেজওয়ান, মনে হয় ডক্টর ভালো হয়। রেজওয়ান, ডক্টর রেজওয়ান, ডক্টর নাফিসার আরেকটা বোধহয় প্রশ্ন ছিল যে এলিজিবিলিটি ফর এমআরসি জিপি বোধহয়, নাকি ডক্টর নাফিসা? সরি, আমি কি জি আপনার স্যার, প্রশ্নটা? জি স্যার, স্যার আপনি একটা শুনছেন না? এলিজিবিলিটি আমি একটু স্লাইডে দেখিয়েছি, অবশ্য আপনি হয়তো জি জি জি। খেয়াল করতে পারেননি, আমি আবার দেখাই। এই যে এই স্লাইডটার মধ্যে এগুলো পড়তে গেলে সময় লাগবে, আমি ইন শর্ট বলি। আচ্ছা। আপনার সিচুয়েশনটা ডক্টর নাফিসা, 5 বছর আপনার অভিজ্ঞতা আছে বলতে কি বোঝাচ্ছেন একটু বলবেন কি? জি আমি হচ্ছে গিয়ে এমফিল করি ফার্মাকোলজিতে। তো আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে একটা মেডিকেল কলেজে আছি। জি। তো আমি হচ্ছে সন্ধ্যাকালীন যে সময়টা, সেই সময়টাতে আসলে জিপি চেম্বার করি। তো এজন্যই বলেছি যে আমার এটা, আমাকে যদি অ্যাসেসমেন্ট করতে হয় এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আমাকে তো তাহলে নন ট্রেনিং ট্র্যাকে আসলে করতে হবে। নন ট্রেনিং ট্র্যাকে বাংলাদেশে সবাইকেই করতে হবে, কোনো ট্রেনিং ট্র্যাক বাংলাদেশে সম্ভব না, নাই। ও প্রতিষ্ঠান আচ্ছা নাই। আচ্ছা। এটা আস্তে আস্তে নাই। ডেভেলপ হবে, হয়তো আমরা চেষ্টা করছি আর কি গত 2-1 বছর জুড়ে। এটা অন্য সময় অন্য আলাপ হবে এই ব্যাপারে, আজকে ওইদিকে না যায়, আমরা এমনি চেষ্টা করছি, আমাদের যারা কয়েকজন কলিগস আছি। তো নন ট্রেকের এই আগে একটু ভিন্ন ছিল, এ বি সি ডিও ছিল। এই যে এই বছর থেকে এ বি সি তে এসে থামলো। সি এর মধ্যে যে কথাটুকু আছে, আপনি 5 বছর মিনিমাম জেনারেল প্র্যাকটিস করছেন, এ ধরনের একটা সার্টিফিকেট আপনাকে জমা দিতে হবে। এখন এইবারের অভিজ্ঞতা বলছে যে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করেন, কোনো মেডিকেল কলেজেও যদি থাকেন, ওই মেডিকেল কলেজ কিন্তু আপনাকে জিপি হিসাবে চাকরি দেয় নাই, তাই না ডক্টর নাফিসা? জি জি কাজে আপনি জি ওই ওই প্রতিষ্ঠান থেকে কোনোভাবেই সার্টিফিকেট নেবেন না। জি। আপনাকে জেনে নিতে হবে আপনার প্রয়োজনে একজন সিনিয়র কলিগ যিনি প্র্যাকটিস করেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাবাভ র্যাঙ্কের, আপনাকে চেনেন জানেন, ওই ধরনের একজনের কাছ থেকেই সার্টিফিকেট নিতে হবে যে আপনি জেনারেল প্র্যাকটিস করছেন। এবং আপনার লোকেশনটাও বলতে হবে আপনি কোথায় প্র্যাকটিস করছেন, যে কোনো জায়গা হতে পারে, সেটা কোনো একটা কনসালটেন্সি সেন্টার হতে পারে, যে কোনো একটা অ্যাড্রেসে আপনাকে ওই আচ্ছা আচ্ছা। এটা দেখাতে হবে। আপনার প্রতিষ্ঠান থেকে দেখালে আপনি সমস্যায় পড়বেন। জি এবং ধন্যবাদ। এই পাঁচ আহ, বছরটা হতে হবে ইন্টার্নশিপের পরে, জি যখন ইন্টার্নশিপ শেষ হবে তারপরে। ডক্টর রেজওয়ান আর কিছু অ্যাড করবেন? স্যার, আমি একটু অ্যাড করতে চাচ্ছি। সম্ভবত জি। ডাক্তার নাফিসার আরেকটা কোশ্চেন ছিল যে মরাটোরিয়াম বিষয় নিয়ে সম্ভবত আপনি প্রশ্ন করেছিলেন, এম এম বিষয়টা নিয়ে আর কি। তো জি ইউজুয়ালি আমি যেটুকু জানি যে এমসি করে আপনাকে রুরাল এবং রিমোট এরিয়াতে আপনাকে জব করতে হবে। আপনি মেট্রোপলিটন সিটি বা এগুলাতে আপনি মুভ করতে পারবেন না ইনিশিয়ালি।
যতক্ষণ না পর্যন্ত আপনার জেনারেল রেজিস্ট্রেশন হয় সেই পর্যন্ত, ঠিক হুম আছে। তো আমাদের যে পাথওয়েটা, এমআরসিজিপি পাথওয়ে, এটা একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমরা MM2 থেকে MM7 পর্যন্ত আমরা জব করতে পারি। তো আমরা ইউজুয়ালি সিটির খুব কাছাকাছি ক্লোজলি আমরা MM2 যেটা বলে, আপনার এই বিষয়ে সম্ভবত আইডিয়া আছে, আপনি যেহেতু এই বিষয়টা প্রশ্ন করেছেন। তো হুম এমআরসিজিপি এটা বড় আমি একটু সবার জ্ঞাতার্থে একটু বলে রাখি যে হচ্ছে এটা হচ্ছে যে একটা মডিফাইড মোনাস ক্রাইটেরিয়া অস্ট্রেলিয়াতে বলে যে ইউজুয়ালি যে বিগ সিটিগুলা এগুলা হচ্ছে MM1, সেখান থেকে 1 আওয়ার, আই মিন 100 বা 150 কিলোমিটার বা 200 কিলোমিটার দূরে ইউজুয়ালি হয় MM2 এরিয়া, যেটা আপনার একটু দূরে হয়। সেখান থেকে আরো দূরে চলে গেলে ধরেন 300-400 কিলোমিটার চলে গেলেন, এটা হলো MM3 এরিয়া। তো MM3 থেকে MM4 এরকম ডিস্টেন্স, মানে যত আপনি রিমোটে রুরাল এরিয়াতে চলে যাবেন, এবং MM7 হচ্ছে সবচাইতে রিমোট এরিয়া, আমি মানে বিগ সিটি থেকে আমি যদি আপনার কম্পেয়ার করি। তো সেক্ষেত্রে এমআরসিজিপি আপনি MM2 তে থাকার সুযোগ, জব করার সুযোগ পাচ্ছেন। তার মানে হচ্ছে আপনি ক্লোজ টু দ্য বিগ সিটিতে জবে আপনার অপরচুনিটি পাচ্ছেন। এটা আর কি একটা সুবিধা, অ্যাডভান্টেজ। ওকে, আমরা বোধহয় একটু ধন্যবাদ। শিফট করি। ডক্টর নাফিসা, থ্যাংক ইউ, আপনি খুবই থ্যাংক ইউ। বাস্তবসম্মত কিছু প্রশ্ন করেছেন। আমরা আবার ডক্টর জয়ন্তের কাছে যাচ্ছি। ডক্টর জয়ন্ত, আপনার পরবর্তী কোনো প্রশ্ন থাকলে একটু বলবেন। জি, থ্যাংক ইউ স্যার। স্যার আমার দুইটা কোশ্চেন। একটা কোশ্চেন হচ্ছে স্যার, এই আমরা যারা মানে বিভিন্ন ইনস্টিটিউশনে আছি, যেমন ধরেন হেলথ কমপ্লেক্স, তো এখান থেকে আমি যে এক্সপিরিয়েন্সটা দেখাবো, এটা কি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে দিয়ে দেখাইলে বেটার হবে, নাকি আমার ইনস্টিটিউশনের যে হেড ওনার থেকে আমি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিবো? এটি আপনি যদি কোনো প্রতিষ্ঠানের সার্টিফিকেট নেন, প্রতিষ্ঠানের HR ডিপার্টমেন্ট থেকে নিতে হবে, আপাতত এটুকুই জানা। এবং HR ডিপার্টমেন্ট বলতে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলোতে HR ডিপার্টমেন্ট থাকে, সাধারণত থাকে। জি, এটি জি, বিকল্প আমার জানা মতে, বা আমি যেটা ভেবেছি, হতে পারে হয়তো ডিরেক্টর অফ দ্য হসপিটাল বা কোনো একটা প্রতিষ্ঠানের যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ বস থাকবেন তার কাছ থেকেও নেওয়া যেতে পারে, যদি আপনি প্রতিষ্ঠান থেকে দেখান। ঠিক আছে। জি। আর আর কি প্রশ্ন, আর কোনো প্রশ্ন এটা ছাড়া? আরেকটা প্রশ্ন স্যার হচ্ছে, যদি আমি প্রতিষ্ঠানের এটাই যদি আমি যদি কোনো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা তার উপরের লেভেলের কোনো স্যারকে দিয়ে, মানে ওইটা উনার প্যাডে লেখাই নি যে আহ, মানে উনি আমাকে চিনেন জিপি হিসেবে, আমি এই ইনস্টিটিউশনে না কর্মরত না, পাঁচ এটা বছর করবেন ধরে। না। এটা এই গতবার কয়েকজনের একটু সমস্যা হয়েছে, এই যে গত সেশনে। এটা আপনি তাহলে কোনো স্যার আমি, প্রতিষ্ঠান দেখালে উনি তো লিখবেন যে আপনি এই প্রতিষ্ঠানে আছেন, এই প্রতিষ্ঠানে জিপি করছেন, এরকমই তো লিখবেন। জি, তাইলে এটা হবে না। এটা হবে না বলতে মানে এটা মডিফিকেশন ইন ফিউচার যদি হয় তাহলে ভিন্ন কথা। লেটেস্ট কথা হলো আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন ওনারা আপনাকে জিপি হিসাবে নমিনেটেড বা অ্যাপয়েন্টেড করেছে কিনা এটা থাকতে হবে। আর এটা যদি স্যার মানে আমার প্রতিষ্ঠান প্রধান যদি এভাবে লিখে দেয়, তাহলে কি হ্যাঁ, কোনো তা হবে সমস্যা আছে না, নাকি? তা হবে না। আপনার প্রতিষ্ঠান আপনাকে জিপি হিসাবে অ্যাপয়েন্টেড করেছেন এটা মেনশন করতে হবে। জি, এটা মেনশন করেই যদি দেন তাহলে। সেটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দিলে হবে না তো, এটা আপনার না না, যিনি। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর না স্যার, আমার আমার মানে ইনস্টিটিউশন হেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হবে, সেটা ওনারা চেয়েছেন এইবার। এটা হলো HR ডিপার্টমেন্ট যদি থাকে HR ডিপার্টমেন্ট করবে, না হলে আপনি যিনি প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর কিংবা অন্য কোনো ডিরেক্টর উনি করবেন। তো আমি আচ্ছা, মনে করি যে আপনারা যারা, ডক্টর জয়ন্তের মাধ্যমে জি। সবাইকে বলছি, যারা অ্যাপ্লিক্যান্ট হবেন আগামী সেশনে প্রস্তুতি যদি নেন, তার কয়েক সপ্তাহ আগে একটু যদি আমাদের সাথেও যোগাযোগ রাখেন, আমরা এই ব্যাপারে হয়তো গাইডেন্স দিতে পারবো আর কি, আমাদের কাছে যতটুকু আপডেট থাকে আমরা বলে দিতে স্যার পারবো। এটা কি আমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপের থ্রুতে কমিউনিকেশন করলেই হবে? আশা করি হবে। আমাদের যে গ্রুপটা আছে, আমাদের এমনি ইন্টারন্যাশনাল পরীক্ষার্থী যারা তাদের আরেকটা গ্রুপ আছে, ওটা ইন্টারন্যাশনাল ফরম্যাটে। যেমন আমরা এটা করেছি, এই যে বললাম নতুন করে শুধু বাংলাদেশি কলিগ যারা, এবং অনেক জুনিয়র কিন্তু আজকে আছেন, আপনি দেখছেন অনেকেই আজকে শুনতে বসেছে। এরা অনেকে ডাক্তার না, কিন্তু আমি জানি, যেহেতু আমি সরাসরি অনেকে চিনি, তাদেরও আগ্রহ আছে একটু বিদেশে যাওয়ার স্বপ্ন দেখা। ইভেন আমরা সবাইকে আগ্রহী করে তুলছি যে MBBS পাশ করার পরে জিপি যেন একটা সেট আপ করতে পারে। এই সেট আপটা শুধু রোগী দেখা না, কিন্তু এটা একটা ব্যাপকতা, ডক্টর রেজওয়ানও ভালো জানেন এই ব্যাপারে, আমি বিস্তারিত বলবো না। এই জিনিসটা ওরিয়েন্ট করার জন্য আমরা বাংলাদেশিদের জন্য একেবারে সোশ্যাল মিডিয়াতে আলাদা লিঙ্ক করেছি। আপনি চাইলে যে পরীক্ষার্থীদের ডিরেক্ট যে গ্রুপ আছে ওখানে জয়েন করতে পারেন, আমাদেরকে জানাবেন, আমরা পরে জানাবো এটা। হ্যাঁ,
এখানে চাইলে পরেও আচ্ছা গ্রুপটা দেয়া যেতে পারে। আপাতত আমাদের বাঙালি গ্রুপে জয়েন করেন, আপনি ওখান থেকে শিফটেড হবেন আর কি, ঠিক আছে? জি, ওটাই আছি স্যার, ওটাই আমি আছি। জি জি জি, ওখান থেকে ওখানে আপনি মেসেজ দিলে আমরা আপডেট করে দেবো। আবু বকর বোধহয় রেজ করেছিলেন, কিন্তু আপনি হাতটা স্যার আর নামিয়ে ফেললেন। আরেকটা কোশ্চেন স্যার, আমি রেজওয়ান ভাইয়ের কাছে একটা কোশ্চেন স্যার, ছোট আচ্ছা, একটু শেষ। একটু জি তাড়াতাড়ি, জি। ভাইয়া মানে যে এমআরসিজিপি করার পরে ওরা তো হচ্ছে, আপনারা তো হচ্ছে লিমিটেড রেজিস্ট্রেশন দেয় নাকি প্রভিশনাল? জি জি। আচ্ছা, না, আপনি এমআরসিজিপি করার পরে এখানে লিমিটেড রেজিস্ট্রেশন পাবেন এবং আপনাকে 2 বছর সুপারভাইজড প্র্যাকটিস করতে হবে। কিন্তু আমি যেটা একটু আগে বলছি, লেভেল 3 সুপারভিশন, তার মানে আপনার আপনার অলওয়েজ আপনার সুপারভাইজারের প্রয়োজন নাই। আপনি যদি কখনো প্রয়োজন মনে করেন সুপারভাইজারের সাথে কথা বলতে পারেন, কিন্তু আপনি ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিস করতে পারবেন। এবং 2 বছরের মধ্যে আপনাকে ফেলোশিপ কমপ্লিট করতে হবে, যেটা হচ্ছে এফআরএসিজিপি এখানকার বলে, অস্ট্রেলিয়ান জি রয়্যাল জি। ফেলোশিপ এক্সাম অফ রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অফ জেনারেল প্র্যাকটিশনার। তো এটা ফেলোশিপ এক্সাম আপনি কমপ্লিট করতে পারলে দেন আপনি স্পেশালিস্ট রেজিস্ট্রেশন জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি স্পেশালিস্ট জিপি হিসাবে দেন প্র্যাকটিস করতে পারবেন এখানে। Yeah. থ্যাংক ইউ ডক্টর আচ্ছা, জয়ন্ত। থ্যাংক ইউ। আহ, থ্যাংক ইউ স্যার। ইস্কান্দার আলী, প্লিজ আপনি একটু অন করেন। তার আগে একটু সবাইকে বলি, আপনারা যারা চ্যাট বক্সে লিখছেন, একটু ডিফিকাল্ট হবে আমাদের চ্যাট বক্সে রিপ্লাই করা। আমরা আশা করবো আপনারা হ্যান্ড আহ, রেজ করে মাইক ওপেন করেই কথা বলবেন। আমরা যদি চ্যাট বক্সের শেষের দিকে সময় পাই তাহলে হয়তো বা ইন্টারেক্ট করতে পারবো। সবাই চেষ্টা করেন। জুমে যদি আপনি নাও পারেন, আপনি অবশ্যই পারবেন, আপনার হয়তো একটু এদিক সেদিক বাটনগুলো চেক করতে হবে। প্লিজ, ইস্কান্দার আলী। জি, আসসালামু আলাইকুম। জি আসসালাম। ভাইয়া, অনেক স্যার, উনি অনেক কিছুই ইনফরমেশন দিল। আমি ছোট করে দুইটা প্রশ্ন করব। আপনার একটু একটা লোক হচ্ছে, এইটা বলেন, স্ট্যাটাস বলেন প্লিজ, একাডেমিক স্ট্যাটাস বা। আচ্ছা স্যার, আমি বর্তমানে কাতারে জিপি হিসেবে কর্মরত আছি। ও আমি এর ফাইন। আগে বাংলাদেশে ছিলাম। জি এখন কাতারে আসছি 2 বছর জি। আর কি। ফাইন ফাইন। ভালো লাগলো থ্যাংক আপনি ইউ। কাতার ভালো থেকে লাগলো। আমাদের সাথে জয়েন করেছেন। জি। ডক্টর রেদওয়ানের কাছাকাছি ছিলেন আর কি। কাছাকাছি কাত- জি আমি এক ভাই, সময় ভালো ওই লাগলো ওই শুনে। কান্ট্রি গুলাতে ছিলাম, যদিও কাতারে ছিলাম আচ্ছা। না। যাক, ডক্টর ইস্কান্দার জি। প্লিজ শুনেন। জি, ভাইয়ের কাছ থেকে আমি দুইটা কোশ্চেন জিজ্ঞেস করব। একটা হচ্ছে, এই টোটাল প্রসিডিউরে কিরকম টাকা খরচ হয়? আর 2 নাম্বার হচ্ছে এমআরসিজিপি একিটিতে, মানে আমি যদি কোনো কোশ্চেন ব্যাংক ফলো করি, কোনটা ফলো করা উচিত আর কি? আচ্ছা, থ্যাংক ইউ রেজওয়ান আপনার বলেন। ওকে, না, আপনার রিলেটিভ কোয়েশ্চেন করছেন, থ্যাংক ইউ। এবং আহ, যেটা প্রশ্ন আপনার ফার্স্ট কোশ্চেনটা, যে আপনি টোটাল কি এমআরসিজিপির কথা বললেন নাকি অস্ট্রেলিয়া জার্নির কথা জানতে চাইলেন, যে না ভাইয়া, টাকা। অস্ট্রেলিয়া জার্নির এমআরসিজিবিটা তো আমরা জানি। যে ওয়েবসাইট আপনি পাবেন, এজন্য আমি প্রশ্নটা করলাম, কারণ ওয়েবসাইটে সব দেওয়া আছে আপনার এমআরসিজিপি পার্ট 1 এর ফিস, পার্ট 2, সব, মানে আই মিন সব কিছু এখানে আপনি দেখতে পারবেন। আমি স্ক্রিনে দিয়েছি রেজওয়ান, গত হ্যাঁ হ্যাঁ, জি বছরেরটা জি, দেখা স্ক্রিনে যাচ্ছে, দিয়েছি, হ্যাঁ সবাই এখানে চাইলে দেখতেও পারেন। ভিজিবল, হ্যাঁ দেখা যাচ্ছে এখানে। তো এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার যে নেক্সট, যে টোটাল প্রসিডিওর, এটা ডিপেন্ড করে আপনি ফুল ফ্যামিলি নিয়ে আসতেছেন নাকি আপনি সিঙ্গেল আসবেন তার উপরে। কারণ হচ্ছে যে ভিসার যে কস্ট, এটা ভ্যারি করবে, ঠিক আছে? আমি আমারটা বলতে পারি, কারণ আমি আমার ওয়াইফ এবং আমার 7 ইয়ার্স ডটারকে নিয়ে এখানে মুভ করছি। তো সেক্ষেত্রে আপনার যে এপিক থেকে শুরু করে আপনার টোটাল প্রসিডিওর আপনি যদি বলেন, সেক্ষেত্রে আমার অ্যারাউন্ড 13 to 14 thousand অস্ট্রেলিয়া, আই মিন ডলারের মতো খরচ হয়েছে, অস্ট্রেলিয়ান ডলার আর কি, যদি আপনি চিন্তা করেন, হ্যাঁ। এবং এর সাথে আপনার অ্যাড হবে আপনার 12,000 অস্ট্রেলিয়ান ডলার, যেটা আপনাকে আরএসসিজিপি কে পে করতে হবে আপনার এই এনরোলমেন্টের জন্য। আপনি যে ফেলোশিপ প্রোগ্রামের জন্য এনরোলমেন্ট করবেন, সেটার জন্য আপনাকে আরএসসিজিপি কে পে করতে হবে অ্যারাউন্ড 12,000 ডলার। ওকে। তবে এখানে একটা, মানে বলবো পজিটিভ ব্যাপার হচ্ছে যে আপনি যে কোম্পানি থেকে অফার পাবেন, বা জব অফার পাবেন, সেখানে আপনাকে রিলোকেশন ফিস দিবেন তারা ইউজুয়ালি। একটা রিলোকেশন ফিস থাকে, সো সেখান থেকে আপনার অনেকটা কাভারেজ হয়ে যাবে এই আরএসসিজিপির যে কস্টটা, এই আর কি। রেজওয়ান, আমি একটু আহ, আপনার বড় বড় খরচের কথা শুনে নিজেই আতঙ্কিত হলাম।
আপনি বলার সত্ত্বেও আমি অস্ট্রেলিয়াতে যেতে চাইনি বা এখন চাচ্ছি না, আচ্ছা আমি সরি টু সে, আচ্ছা কিন্তু আচ্ছা ওনারা যেতে চাচ্ছে। আপনি এত বড় খরচের কথা বললেন, এটা রিকভারি আচ্ছা হবে কিভাবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সুন্দর একটা প্রাসঙ্গিক প্রশ্ন। তো আমি যেটা বললাম যে রয়্যাল কলেজের যে ফিসটা, ওইটা আপনি ইউজুয়ালি রিলোকেশন ফি থেকে আপনি পে করতে পারবেন, সুতরাং ওইটা নিয়ে আপাতত চিন্তা না করলেও হচ্ছে। আর বাকি যে আপনার এই যে আমি যেটা বললাম 13-14 হাজার ডলার, আমি তো ফুল ফ্যামিলির কথা বলছি। তো আপনি ধরেন যে আমার ভিসা, আপনার সিঙ্গেল পার্সন, আপনার ভিসা কস্ট ইউজুয়ালি $3,000। ওকে, সিঙ্গেল ইন্ডিভিজুয়াল আপনি যদি চিন্তা করেন। এবং কিডস আপনার যতগুলো বাচ্চা থাকবে, একজনের $780 করে অ্যারাউন্ড আপনার কস্ট হবে। যেটা আমার কস্ট, আমি সেটা বলছি, এটা ভ্যারি করতে পারে। তো ভিসা কস্টটা হচ্ছে বেশি। আমি যদি আপনাকে একটু ব্রেকডাউন করে দেই, আমার মনে হয় একটু সুবিধা হবে আপনাদের ক্যালকুলেট করতে। তো এপিক ভেরিফিকেশনে আপনার ইউজুয়ালি $200 খরচ হয় আর কি। টোটাল, সরি, হ্যাঁ, $200, এবং সার্টিফিকেট ভেরিফাই সাথে আপনার পার সার্টিফিকেট আপনার একটা $100 করে কস্ট লাগবে আপনার। এবং সেকেন্ড স্টেপে আপনি যদি এএমসি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ওখানে অ্যারাউন্ড $650 মতো একটা কস্টিং আছে। দেন আপনার আরএসসিজিপি পার্ট এতে আপনার 570, অ্যারাউন্ড $600 মতো খরচ হবে। দেন আপনাকে আফরা রেজিস্ট্রেশন করতে হবে, আফরা রেজিস্ট্রেশনের জন্য অ্যারাউন্ড $2,000। দেন আপনাকে করতে হবে ভিসা এবং মেডিকেল। সো আপনার ভিসার কথাটা অলরেডি আমি বলে ফেলছি। ভিসাতে আপনার $3,000 অলমোস্ট একটা কস্ট আছে। এবং মেডিকেলের খরচের যে বিষয়টা, এটা ভ্যারি করবে। আসলে আমি এটা মেডিকেল যে কোর্সে, আমি এটা ইউএ থেকে করছিলাম, তো সেক্ষেত্রে আমার একটু বেশি খরচ হয়েছে। বাংলাদেশে করতে গেলে আমার মনে হয় খরচটা আরও অনেক কম হবে। তো আমার অ্যারাউন্ড 1,800-এর মতো খরচ হয়েছে মেডিকেল করতে। দেন আপনার ফুল ফ্যামিলি, আমি যেটা বলতেছি আমার ফুল ফ্যামিলির কথা বলতেছি, হ্যাঁ। এবং আপনাকে যে আমার যে ইংলিশ টেস্ট, আপনার পিটি, আমি অ্যাকচুয়ালি পিটি করছি, ওইটি বা আইএলটিএস করি নাই। তো সেক্ষেত্রে আমার অ্যারাউন্ড $500 মতো খরচ হয়েছে। আমি পরীক্ষা আপনার ইউএ থেকে অ্যাটেন্ড করছি। তো তো সেক্ষেত্রে আমি আপনাকে যে কস্টগুলো বলতেছি, এগুলো হচ্ছে সব কিছু কিছু যেটা আপনার জেনুইন খরচ, ওটা তো আপনার করতে হবে। আপনার আপনার রয়্যাল কলেজ বা আফরা বা এএমসি, এটা তো আপনার লাগবে। আর ভিসা এবং মেডিকেল, এটা আপনার ভিসাটা আমি মনে হয় আহ, ভিসার খরচটা এটা মনে হয় ফিক্সড সম্ভবত, কারণ এটা তো আপনার গভর্নমেন্ট থেকে ফিক্সড করা থাকবে। তো মেডিকেলের এবং সাথে যে আপনার ইংলিশ টেস্ট, এটাতে হয়তো কিছুটা আপনারা বেনিফিট পাবেন যদি দেশ থেকে করেন। এটা আর কি। এবং আচ্ছা, এটা স্যারের প্রশ্ন হচ্ছে যে এটাকে আপনি রিকভার করবেন কিভাবে। আপনাদেরকে বলে রাখি যে অস্ট্রেলিয়া হচ্ছে আপনার জিপিদের জন্য, আপনি যদি চিন্তা করেন যে আমেরিকার পরে ওয়ার্ল্ডে হচ্ছে অস্ট্রেলিয়ায় আপনার জিপিদের ইনকাম। সো এখানে একটা হিউজ ইনকামের অপরচুনিটি আছে, হ্যাঁ। এবং সবচাইতে বড় কথা, এখানে কোনো ফিক্সড স্যালারি নাই। তার মানে আপনি কোনো ফিক্সড স্যালারিতে জব করবেন না। এবং আপনার পেশেন্টের ওপর বেসিস করে আপনার ইনকাম হবে। আপনি যত বেশি পেশেন্ট দেখবেন, আপনার ইনকাম তত বেশি হবে, ঠিক আছে। তো আমার খুব একটা মনে হয় না যে আমি যে 12-13 হাজার বা $14,000 যেটা বলছি না কেন, এটা আমার মনে হয় না আপনার এটা রিকভার করতে 2-4 মাসের বেশি লাগবে, হ্যাঁ। ডক্টর তো ডক্টর এটা রেজওয়ানা একটা আশা করি ইনভেস্টমেন্ট। রিকভার হয়ে যাচ্ছে, আশা করি। আশা হ্যাঁ, আপনার এটা, সুতরাং এটা একটা ইনভেস্টমেন্ট বলতে পারেন, ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। কারণ আপনি এখানে আসার যে কিছু সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনার স্যার, আমি কিছু এখানে একটু সময় নিচ্ছি, মানে আমি হ্যাঁ, আমরা একটু সংক্ষেপেও শেষ এই করতে হবে, সংক্ষেপে প্রায় সংক্ষেপে হ্যাঁ জি 11টা বলতেছি, হয়ে আমি যাচ্ছে। সংক্ষেপে যে আহ, এখানে যে বিষয়, আপনি ওয়ার্ক লাইফ যে ব্যালেন্সটা, এটা তো আপনি আসলে যে আপনার 9 to 5 জব বলেন, এখানে আপনি এটা পাচ্ছেন। তো এটা তো আপনি ইউজুয়ালি, এবং সপ্তাহে 2 দিন আপনি ছুটি পাচ্ছেন, স্যাটারডে সানডে অফ পাচ্ছেন, হ্যাঁ। তো আপনি ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা এখানে আপনি খুব ভালোভাবে এটা এনজয় করতে পারবেন। এবং দ্বিতীয় যে বিষয়টা আপনার, যে রেসিডেন্সি বলেন বা পার্মানেন্ট রেসিডেন্সি বা সিটিজেনশিপ বলেন, তো এই সুযোগটা কিন্তু এখানে থাকছেই, পাসপোর্ট বলেন। তো এই ব্যাপারগুলো চিন্তা করলে আমার মনে হয় যে আপনি এটা ইনভেস্টমেন্ট করতেই পারেন। থ্যাংক ইউ ডক্টর রেজওয়ান, থ্যাংক ইউ।
হ্যাঁ, ডক্টর ইস্কান্দার বোধহয় আর কোনো রিলেভেন্ট কোশ্চেন থাকবে না। আবু বকর হ্যান্ড রেজ করেছেন, ওনার হ্যান্ড আবার ডাউন হয়ে যাচ্ছে। জি প্লিজ আবু বকর, আপনি একটু মাইকটা অন করবেন। আবু বকর। আবু আসসালামু বকর। আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? জি 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 জি, একটু জি পরিচয়টুকু বলে শুরু করেন। হ্যালো। জি, আপনার পরিচয়টুকু হ্যালো, বলে আমাকে শুরু শুনতে করেন। পাচ্ছেন? আসসালামু আমরা আলাইকুম। শুনছি, ওয়ালাইকুম আসসালাম। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো। আপনার মনে নেটওয়ার্কে কোনো ইস্যু আছে, আপনার কথাগুলো ভালো আসছে না। হ্যালো। আমি হ্যালো। শুনতে পাচ্ছি আপনাকে, ডক্টর হ্যাঁ। আবু বকর জি। আপনি আ- প্রসিড করতে পারেন। জি। হ্যালো। হ্যাঁ, উনি হ্যাঁ, আমরা বোধহয় শুনতে আমাদের কথা পাচ্ছি। শুনতে পাচ্ছেন না, হ্যাঁ, উনি হতে মানে পারে আমাদের ওনার কথা শুনতে মাইকটা পাচ্ছেন না। আপনি চেক করতে পারেন, আপনার অডিও মিউট আছে কিনা এই ব্যাপারটা একটু চেক করতে পারেন। ওকে। ডক্টর সুলাইমান আহমেদ হ্যান্ড সোলাইমান রেজ আহমেদ করছেন। একটু জি তাহলে অন করেন, এবার আমরা শুনি। ডক্টর আবু বকর, জি। এই যে আমি ডক্টর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ। আমি ডক্টর সুলাইমান। আমি বাংলাদেশে প্র্যাকটিস করছি কার্ডিওলজিতে। তা আমি রাইট। আসলে আমি জিএমসি রেজিস্ট্রেশন 2023-তে নিয়েছি। ওকে। প্ল্যান ছিল ইউকে তে হয়তো মুভ করবো আর কি। তো এখানে এখন আমি একটু চিন্তা করছি অস্ট্রেলিয়া দিকে মুভ, আমার দুই ভাই থাকে এখানে এই জন্য। তো আমি এমআরসি জিপি ইন্টারন্যাশনাল যেটা, এটা রিসেন্টলি আমি এটা নিয়ে একটু দেখতেছি আর কি কিভাবে করা যায়। হয়তো নেক্সট মেতে একটা পরীক্ষা আছে, আমি হয়তো ওইটা অ্যাটেন্ড করবো আর কি। অলরেডি আপনাদের গ্রুপেও আছে আমি। তো আচ্ছা আমি আচ্ছা। জানতে চাচ্ছিলাম যে এমআরসি জিপি ইন্টারন্যাশনাল দিয়ে যেটা আমি এতক্ষণ শুনছিলাম আপনাদের বিষয়টা, যে আসার পরে যে 2 বছর যে টাইমটা থাকে, ওইটা তো ক্লিনিক্যাল দেওয়ার পরেই তো আমার আসতে হবে, দুইটা পার্টি তো দিয়ে এরপরে আসতে হবে, ঠিক? হ্যাঁ, থ্যাংক ইউ ডক্টর। স্যার, আমি কি অ্যান্সারটা দিতে হ্যাঁ পারি? প্লিজ প্লিজ হ্যাঁ, ওকে। প্লিজ প্লিজ, ইয়া। আপনি দেবেন, আমি মাঝখানে একটু করি। ওকে ওকে, থ্যাংক ইউ। জি জি থ্যাংক ইউ ডক্টর সুলাইমান। জি। আপনার এবং আপনাকেও কংগ্রেচুলেশন। আপনি আসলে অনেকটা পথ পাড়ি দিয়ে আসছেন, জিএমসি রেজিস্ট্রেশনও পেয়েছেন, এবং আসলে আনফরচুনেটলি এখন জব মার্কেট ইউকে ওভার স্যাচুরেটেড। এক্স্যাক্টলি। এবং বর্তমানে অস্ট্রেলিয়াতে যে একটা হিউজ অপরচুনিটি আছে এমআরসিজিপি করে আসার। তো আমি চাচ্ছি আপনারা এই অপরচুনিটিটাকে গ্র্যাব করেন, এবং কারণ আমি এখানে এসে দেখেছি যে মোস্ট অফ দ্য পাকিস্তানি এবং ইন্ডিয়ান ডক্টরস আপনার এখানে জব করতেছেন। সো এই পাথওয়েতে বাংলাদেশি ডক্টর আমি অন্য কাউকে পাইনি। আমি পাইলে খুবই খুশি হতাম, এবং আমি চাই আপনারাও আসেন। তো সেক্ষেত্রে থ্যাংক ইউ। আপনার যে প্রশ্নটা, যে এমআরসিজিপি আপনাকে ডিগ্রি কমপ্লিট করতে হবে, হ্যাঁ। দুইটাই। আপনাকে পার্ট 1 এবং এমআরসিজিপি যে দুইটা পার্ট 1 হচ্ছে হুম রিটেন, এবং পার্ট 2 হচ্ছে ক্লিনিক্যাল অস্কি এক্সাম। তো এই হুম। দুইটা কমপ্লিট করার পরে দেন আপনি এলিজিবল হবেন এই পাথওয়েতে এন্ট্রি করার জন্য। জি। আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আসার পরে যে 2 বছর একটা টাইম লিমিট থাকে, এই 2 বছরে আমার ওনাদের আফটার রেজিস্ট্রেশনটা নিতে হবে। এই 2 বছরে যদি কেউ ফেল করে সামহাও, তাই ওইটা কি এক্সটেনশনে যাবে, না 2 বছর পরে ব্যাক করে ফেলতে হবে দেশে? আর ওইটা কি আহ, টেম্পোরারি কোনো ধরনের ভিসা থাকে কিনা, না ওইটা পিআর নিয়ে আমি যাইতে পারবো ওই এমআরসি আ- জিপি দেওয়ার পর যে 2 বছরের জন্য যাব? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। অ্যাকচুয়ালি আমি আমারটা স্ট্যাটাসটা বলি। আমি ওয়ার্ক ভিসা নিয়ে আসছি এখানে, হ্যাঁ। আমার ভিসা হচ্ছে 3 বছরের, ঠিক আছে। তো জি ইউজুয়ালি জি। 1 থেকে 2 বছর পরে মধ্যে আর কি, আমি যেটুকু এখানে শুনছি যে পিআর এর জন্য অ্যাপ্লাই করা যায়। তো আমি যদি পিআর এর জন্য এলিজিবল হয়ে যাই, দেন আমার আদার ভিসা প্রয়োজন হবে না। ওকে। এটা একটা প্রশ্ন, আপনার কোশ্চেন অ্যান্সার। এবং আরেকটা হুম হুম। কোশ্চেন, ও ও আচ্ছা, আর আপনার যেটা আপনি বলছেন ডাইরেক্ট পিআর নিয়ে আসা যাবে কিনা, হ্যাঁ, এই ব্যাপারটা হ্যাঁ হয়েছে। হ্যাঁ। আমার একজন পাকিস্তানি ডক্টর আমার আমার ইউএই থেকে আসছেন। তার ব্যাপারে হুম আমি হুম শুনেছি উনি ডাইরেক্ট পিআর নিয়ে এখানে আসছেন। তবে ওনার হুম ভিসা প্রসেসিং এ অনেকটা সময় লাগছে, প্রায় আপনার 5 থেকে 6 মাসের মতো সময় লাগছে, যেটা আমার 2 দিনে হয়েছে, হ্যাঁ। তো এটা হুম একটা হুম। ব্যাপার আছে। আপনি এটাও পিআর নিয়ে আসতে পারেন, এই সুযোগটাও পিয়ার আছে। নিয়ে এবং আসলে পরে তখন, সরি, 2 বছর যে টাইমটা থাকে, টাইম লিমিটটা থাকে ওইখানে আচ্ছা, যে আফটার রেজিস্ট্রেশনের জন্য, এই 2 বছর টাইম না, লিমিট খুব স্ট্রিক্ট না? এটা যদি আচ্ছা কোনো কেউ আচ্ছা ফেল করে এটাকে এক্সটেনশন করা যায় কিনা? আচ্ছা, আমি আপনাকে বলি। এই যে পাথওয়েটা, এটা রিকগনিশন আসছে 2023-এর মার্চে, হ্যাঁ।
তো যদি কেউ হুম হুম প্রসেসিং ফার্স্ট শুরু করে থাকেন, তো তার যদি এবং 1 বছরও লাগে, তো সে 2024-এ মানে এখানে জব স্টার্ট করছেন, তাই তো? তো এখন হচ্ছে দুই হুম হাজার হুম পঁচিশ হুম হুম সাল তো এটা হুম বলাটা হুম খুবই মানে কঠিন হবে যে উনারা ঠিক কি করবেন। আফরা রেজিস্ট্রেশন না, আপনি একটু বুঝতে একটু আপনি মিস ইন্টারপ্রিট করছেন। আপনার আফরা রেজিস্ট্রেশন হুম। আপনি প্রথমেই পাবেন, কারণ আফরা রেজিস্ট্রেশন ছাড়া আপনি প্র্যাকটিস করতে আচ্ছা পারবেন না, এখানে প্র্যাকটিসের জন্য এলিজিবল হবেন না। সো আচ্ছা আচ্ছা আফরা রেজিস্ট্রেশন অলরেডি আচ্ছা আপনি আচ্ছা প্রথমেই পাবেন, এবং তারপরে যেটা করতে আচ্ছা হবে যে 2 বছরের মধ্যে আপনাকে ফেলোশিপ ডিগ্রি, যেটাকে এফআরএসিজিপি বলে, ফেলো অফ রয়্যাল হ্যাঁ অস্ট্রেলিয়ান কলেজ অফ জেনারেল প্র্যাকটিশনার, একদম। তো এই ফেলোশিপ ডিগ্রিটা কমপ্লিট করতে হবে, হুম এটা উনাদের আই মিন রিকোয়ারমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে যে যদি কেউ না পারেন তো সেক্ষেত্রে কি হবে, সেটা আমরা এখনো কেউ জানি না, কারণ এখনো সে 2 বছর কেউ অতিবাহিত করেন নাই আমার জানা মতে, এবং ফেলোশিপ ডিগ্রিও কেউ কমপ্লিট করেন নাই, বা কারো কমপ্লিট না হলে হুম তার কি হবে ইন ফিউচার, এই ব্যাপারে আসলে হুম আমরা হুম কেউ ওইভাবে জানি না। তবে আমরা এটা অবশ্যই এক্সচেঞ্জের সুযোগ থাকার উচিত বা থাকবে আমি মনে করি, কারণ ইতোপূর্বেও আমি হুম হুম এরকম শুনেছি যে যাদের ক্ষেত্রে হয়তো কিছুটা আপনার ওনারা অবশ্যই কনসিডার করবেন, যেহেতু আমরা একটা পাথওয়ে থেকে আসছি, স্পেশালিস্ট পাথওয়েতে আমরা আসছি, তো সেক্ষেত্রে হয়তো ওনারা 6 মান্থ বা কন্ডিশন সাপেক্ষে বা আপনার 1 ইয়ার পর্যন্ত এক্সটেন্ড করতে পারেন, আপনাকে হয়তো কিছু সুযোগ ইয়ে দিতে পারেন আর কি, যে কমপ্লিট করার জন্য ডিগ্রি আচ্ছা ভাইয়া এটা। এখানে কি আমি আচ্ছা একটু বলতে পারি? জি জি জি। কে ভাইয়া বলছেন? এটা আমি একটু কে একটু কে আমি বলছেন? বলছেন একটু বলবেন, আমি পরিচয়টুকু দেখতে বলেন। পাচ্ছি আমি না। ডাক্তার জয়ন্ত। ও আচ্ছা, জয়ন্ত, জয়ন্ত। জি জি বলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। জি ভাইয়া, আমি যেটা জানি সেটা হচ্ছে লিমিটেড রেজিস্ট্রেশন হচ্ছে 3 বার রিনিউ করা যায়, মানে টোটাল 4 বছর আর কি। আচ্ছা তো দ্যাটস লিমিটেড গ্রেট। রেজিস্ট্রেশন মানে এর মধ্যে যদি ফেলোশিপ কমপ্লিট হয়ে যায় তো বেটার, এটা তো হচ্ছে স্পেশালিস্ট রেজিস্ট্রেশনে চলে যাবে। কিন্তু যদি কমপ্লিট না হয় তাহলে 3 বারের পরে হয়তো আর রেজিস্ট্রেশন রিনিউ করে না আর কি আপনারা। হতে পারে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা 3 বার আচ্ছা মেবি। আমার আরেকটা আরেকটা কোয়েশ্চেন লাস্ট, আমি অবশ্য বেশি কোয়েশ্চেন করে ফেলতেছি, সরি। অসুবিধা নেই, করেন জি। যে আমি একটা জানতাম যে জিএমসি রেজিস্টার্ড হইলে 1 বছরের জন্য এক্সপিরিয়েন্স থাকে ইউকেতে, তাইলে এখানে এমসি দেয়া জি লাগে না, ডাইরেক্ট এন্ট্রি জি হয়ে জি যায়। জি। আমার কিন্তু আ- ইউকের কোনো এক্সপিরিয়েন্স নাই, বাট আমার মাস্টার্স ডিগ্রি একটা আছে ওইখানে ইউকেতে, আর ওইটা তো রেজিস্ট্রেশন ফুল রেজিস্টার্ড আমি। এইখান থেকে অন্য কোনো পাথওয়ে আছে কি মানে অস্ট্রেলিয়ান মেডিকেল কাউন্সিলের সাথে রেজিস্টার্ড হওয়ার জন্য, যদি এক্সপিরিয়েন্স না থাকে ইউকের? আহ প্রশ্নটা একটু আসলে একটু ট্রিকি প্রশ্ন আপনার। বিষয়টা আপনারা ইউজুয়ালি, আমি যেটুকু জানি যে কম্পিটেন্ট পাথওয়েতে যারা আসেন তারা, আপনি যেটা বললেন যে জিএমসি রেজিস্টার্ড, এবং তারা ওখানে 1 বছরের ট্রেনিং। তো এই পাথওয়ে ছাড়া ভিন্ন কোনো পাথওয়ে আছে কিনা এই মুহূর্তে আমি আপনাকে এটার সঠিক অ্যান্সার দিতে পারছি না, তবে এই বিষয়ে আমি স্টাডি করে আপনাকে আমি জানাতে পারবো। আপনি আমার সাথে বা আমাদের গ্রুপের সাথে কন্টাক্ট এটা রাখতে পারেন এই ব্যাপারটা নিয়ে, যেহেতু আমি আমার পাথওয়েটা পুরো ভিন্ন। আমি জি আসছি জি স্পেশালিস্ট পাথওয়েতে, হ্যাঁ। আচ্ছা তো আচ্ছা আর আপনি যেটা বলছেন সেটা হচ্ছে কম্পিটেন্ট পাথওয়ে, এবং হুম হুম যারা এমসি করে আসেন তারা আসেন স্ট্যান্ডার্ড পাথওয়েতে। সো এখানে হুম হুম ডিফারেন্ট ডিফারেন্ট পাথওয়ে আছে। তো বাকি পাথওয়েতে আমার মনে হয় আমি না জেনে আপনাকে কোনো মিস ইনফরমেশনটা দেওয়া আমার উচিত হবে না। তো আমি হুম চেষ্টা হুম। করব এই বিষয়টা জেনে আপনাকে সঠিক ইনফরমেশনটা জানানোর জন্য। জি। জি জি ডক্টর থ্যাংক ইউ। সালামান, থ্যাংক ইউ। আমরা থ্যাংক ইউ ভেরি মাচ। আহ, আমরা ওকে, নরিস। সাফায়াত ইসলামের কাছে যাই, উনি অপেক্ষা করছেন, প্লিজ। আসসালামু আলাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমার কোশ্চেনটা হচ্ছে, আমি সোহরাওয়ার্দী মেডিকেল থেকে পাশ করছি 2022 সালে। এখন ফাইন। মেডিকেল অফিসার হিসেবে অর্থোপেডিক্স একটা ক্লিনিকে আছি ঢাকাতেই। তো আমি আসলে এমআরসিবি জিপি সম্পর্কে মানে তেমন একটা আমার জানা নেই। তো একটু যদি শুরু থেকে ওভারভিউটা আমাকে বলতেন, মানে প্রিপারেশন কিভাবে নিতে হয় বা কস্ট কেমন, মানে ওভারভিউ আর কি, বা জব অপরচুনিটিস আদার দেন অস্ট্রেলিয়া কোথায় আছে, মানে ওভারভিউ একটা দিলে শুরু থেকে আমার জন্য একটু ভালো হইতো আর কি। আচ্ছা স্যার, ডক্টর আমার মনে হয় রেজওয়ান, এটা বোধহয় বড় উত্তরই হবে। বড় উত্তর হবে। শর্ট, এখানে দুটো অংশ আছে, একটি হচ্ছে পরীক্ষার প্রিপারেশন, আরেকটা হচ্ছে অপরচুনিটি ইন দ্য অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া অলরেডি বলা হয়ে গেছে, আমাদের প্রায় সময় শেষ হয়ে যাচ্ছে। আপনি কি আচ্ছা, শুনেছেন যিনি প্রশ্ন করলেন?
স্যার আমি আদার দেন অস্ট্রেলিয়া বলছি, আমি পুরোটাই আচ্ছা। শুনছি, ও আফটার আচ্ছা, দেন। আদার দেন, ওকে ওকে। আদার দেন অস্ট্রেলিয়াটা আমরা বিস্তারিত আজকে বলবো না। আমরা মানে ইউকে অপরচুনিটি কিছুটা বলা হয়েছে, মিডল ইস্টে কিছুটা বলা হয়েছে। আমার মনে হয় নতুন যেটা আপনি প্রশ্ন হিসাবে আমরা পিক আপ করবো সেটা হচ্ছে প্রস্তুতিটা, তাই তো? মানে কিভাবে এমআরসিজিপি আপনি একটু বলবেন, মানে আপনার মাধ্যমে সবাই শুনবেন আর কি। সেটা হচ্ছে আপনি পাশ করেছেন বললেন, কিন্তু আপনি ইন্টার্নশিপ শেষ করেছেন কখন, এটা একটু বলেন, তাইলে আপনার সাথে আমি আমার আলাপটা করি। স্যার আমার ইন্টার্নশিপ কমপ্লিট হয়েছে 2022 সালের ফেব্রুয়ারিতে। 22শে ফেব্রুয়ারি, তাহলে আপনি এলিজিবল হবেন 27শে ফেব্রুয়ারির পরের কোনো পরীক্ষায়। ঠিক আছে। এখন আপনি যদি, রেজওয়ান কিছু বলতে চাচ্ছিলেন মাঝখানে? সরি স্যার ইন্টারাপশন করার জন্য। আমি এই অফিসিয়াল ওয়েবসাইটটা আবার একটু চেক করি যে কোনো রিসেন্ট চেঞ্জ আসছে কিনা। সেখানে আমি দেখলাম যে ওনারা লেখছেন যে একেটি এক্সাম যেটা, সেটা 18 মাস পরে দেওয়া যাচ্ছে, মানে আফটার 18 মান্থস ওয়ান ক্যান বি এলিজিবল ফর দ্য একেটি এক্সাম। বাট আপনার এই অস্কি এক্সামের জন্য 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স প্রয়োজন আছে। যদি কেউ মনে করেন যে হ্যাঁ একেটি এক্সামটা মিন হয়েল দিয়ে রাখবেন, তো উনি অ্যাপিয়ার করতে পারেন একেটি, মানে আই মিন রিটেন এক্সামের জন্য অ্যাপিয়ার করতে পারেন, দেন ডক্টর ডক্টর অস্কি। রেজওয়ান, সরি সরি, এখানে একটু আচ্ছা রং হতেই পারে। আচ্ছা 18 মাসেরটা ছিল ডি ক্রাইটেরিয়া, বা সি ডি ছিল না, এটা আচ্ছা। আগের ছিল। আপনি যেই পিডিএফটা দেখেছেন এটা হয়তো বা ঠিক আগেরটা দেখেছেন। এটা একদম গত আমি মে পরীক্ষায় যেটা ছিল, এটা আচ্ছা লেটেস্ট 5 বছরেরটাই লেখা আছে। আবার আচ্ছা। যদি রয়্যাল কলেজ ব্যাক করে, এটা আমরা আরেকটু আপডেট নিয়ে জানাবো, হ্যাঁ? না হলে একটু কনফিউশন আহ, হয়ে যাবে। আপাতত আমরা 5 বছরেরটাকেই ধরে নেই। 18 মাসের ধরেন। ব্যাপারটা আমি একটু ক্রস চেক করে, ডক্টর যিনি জিজ্ঞেস করছেন আমাদের সাথে একটু যোগাযোগ রাখেন, জি জি জি। আমরা ফাইনালি আপডেট করে জানাবো। তাইলে আমি আহ, আমার জায়গায় কন্টিনিউ করি। প্রিপারেশনটার ব্যাপারটা হয়েছে যে এখানে কোশ্চেন কন্টেন্ট যেগুলো, আমার যেমন এই পাওয়ার পয়েন্টটা আছে, এগুলো হয়তো আজকে এত সময় নেই দেখানোর। একদম আমরা আন্ডারগ্রেড লেভেলে যে পড়াশোনাগুলো করি ওগুলোরই একটু আপডেটেড ইনফরমেশন, আর কিছুই না। এই জন্যে একটা কোশ্চেন বান্ডেল থাকে, তার সাথে আপনার ডে টু ডে অ্যাক্টিভিটিস যেগুলো থাকবে এগুলোর সাথে মিলাইয়ে নিলে আপনি এগুলো প্রসিড করতে পারবেন আর কি। তো ডক্টর রেজওয়ান একটু 1 মিনিট শেয়ার করবেন আপনি কিভাবে পাশ করলেন, এই জায়গাটুকু বললে মনে হয় ডক্টর আরো হ্যাপি হবেন। পার্ট, মানে আচ্ছা একেটি আমি তারপরে অস্কি। আচ্ছা আমি বলি, আমি তো আসলে 2018 সাল থেকেই আপনার তত্ত্বাবধানে মানে আমার একাডেমিক কার্যক্রম চালায় আসতেছি। তো আর আমি ওই সময়টাতে আসলে আমি অক্সফোর্ড যে হ্যান্ডবুক অফ জেনারেল প্র্যাকটিস এই বইটা একটু ফলো করতাম, এবং আপনার যে কোশ্চেন বান্ডেল হয় স্যারের কিছু নিজস্ব কোশ্চেন বান্ডেল আছেন, তো সেটা খুবই ইফেক্টিভ ছিল। সাথে পাস মেডিসিন, পাস টেস্ট, এগুলো আপনি দেখতে পারেন। এবং আমার মনে হয় যে প্রিপারেশনের বিষয়টা আমার চাইতে স্যার আরো বেশি আপনাদেরকে এ ব্যাপারে হেল্প করতে পারবেন। তো আমি আমারটা শেয়ার করি এক্সপিরিয়েন্স। তো আমি ওই সময়তে এই আপনার রিসোর্সগুলো ইউজ করেই আপনার পার্ট 1 পাস করি, এবং পরবর্তীতে পার্ট 2 এর ব্যাপারে যদি আমি বলি, ক্লিনিক্যাল আপনার মেইনলি আসলে আপনার যদি বলেন যে এরকম ইফেক্টিভ কোনো বই, তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব অক্সফোর্ড হ্যান্ডবুক অফ জেনারেল প্র্যাকটিস, যেটা আপনার আমরা ফলো করি, বা যেটা রয়্যাল কলেজ ফলো করেন। এবং যদি কোনো স্ট্রাকচার আপনি ট্রেনিং এর কথা বলেন বা কোর্সের কথা বলেন, আমি অবশ্যই রিকমেন্ড করব স্যার যে কোর্সটা কন্ডাক্ট করান। এটা আমার পরীক্ষার জন্য খুবই ইফেক্টিভ ছিল, এবং আমি যথেষ্ট হেল্প পাইছি স্যারের এই কোর্সটা থেকে। এবং আহ, যে স্যারের যে 1-to-1 সেশন আপনি বলেন, এটাতেও যদি আপনি জয়েন করতে পারেন তা আরো বেশি বেনিফিটেড হবেন আমি মনে করি। 1-to-1টা অস্কির আর কি রেজওয়ান, একেটি তো। আমি অস্কির কথাই হ্যাঁ বলতেছি অস্কির, স্যার। হ্যাঁ আমি অস্কির। পার্ট 1 তো শেষ করে ফেলছি, এখন রাইট অস্কির রাইট কথাই রাইট। বলতেছিলাম, সরি। আমার মনে হয় একটু আলোচনা সংক্ষেপে শেষ হয়ে যেতেই পারে, কারণ আমরা যে গ্রুপে আছি ওখানে তো এগুলো নিয়ে বিস্তারিত কথা হয় পরীক্ষার্থীদের। আমি বোধহয় যে ডক্টর কথা বলেন ওনার জন্য এবং আর সবার জন্য আমি একেটি গ্রুপটা দিয়ে দেই। আসলে আমি অপেক্ষা করছিলাম যে দিতে পারবো কিনা। আমি এখন যে গ্রুপটা চ্যাট বক্সে দিয়েছি এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফরম্যাটে, মূলত পরীক্ষার্থীদের জন্য, যারা পরীক্ষা দিচ্ছেন বা দিবেন। আর এখান থেকে সব তথ্য পাওয়া যাবে আর কি। সরি স্যার ইন্টারাপ্ট করার জন্য। জি ওনার জি। আরেকটা যে প্রশ্নটা ছিল যে জব অপরচুনিটি, আমি একটু সংক্ষেপে বলবো। হ্যাঁ হ্যাঁ প্লিজ। যেহেতু
অনেকে হয়তো দুই একজন আরো প্রশ্ন করতে পারেন মেবি। তো হ্যাঁ, আপনার, আরেকটা কোশ্চেন ছিল, আমি কি করতে পারি মানে এটার পাশাপাশি যদি? আচ্ছা জি জি। হ্যাঁ, আমাদের বিসিবিএস এর আন্ডারে এফসিবিএস পার্ট ওয়ান মানে ফ্যামিলি মেডিসিনে দেওয়া যায় আর কি। তো এইটাতে যদি আমি মানে আমার তো সামনে প্ল্যান আছে, যেহেতু আমি তো 5 বছরের আগে এলিজিবল হব না, তো আমি যদি ফ্যামিলি মেডিসিনে ট্রেনিং করি তাহলে সেটা কি আমার কাউন্ট হবে কিনা? কারণ আমার 2027 সালের ফেব্রুয়ারিতে হচ্ছে আমার আপনার মানে 5 বছর কমপ্লিট হবে আর কি। তো সেক্ষেত্রে কি আমি ফ্যামিলি মেডিসিনে যদি এফসিএস পার্ট ওয়ান করে ট্রেনিং করি তাহলে আমার কোনো অ্যাডভান্টেজ থাকবে কিনা, এটা এটাও একটু যদি কাইন্ডলি বলতেন। আর কি এটা অ্যান্সার দিবেন না আমি আমি? আমি একটু বললে বোধহয় ভালো হয় ভালো নাকি হয়। রেজন? হ্যাঁ, জি আপনার তো স্যার। দেশের বাইরে চলে গেছেন অনেক বছর, এই জায়গা তো। অভিজ্ঞতা, হ্যাঁ, ডিগ্রি এক্সপেক্ট। আর ট্রেনিং এক কথা নয়, ডক্টর সাফায়াতের জন্য সবাইকে বলছি। কেমন? যেমন এফসিপিএস এ আপনি যে ট্রেনিং করেছেন, এখানে কিন্তু রিকগনাইজড ফ্যামিলি মেডিসিনের ট্রেনিং বলতে কোনো ইনস্টিটিউটে করা হয় বা হবে এরকম কোনো ডিপার্টমেন্টও নাই, প্রতিষ্ঠানও নাই। ডক্টর সাফায়াত শুনতে পাচ্ছেন? জি জি স্যার। যেমন আপনি যদি মেডিসিনে পার্ট ওয়ান করেন, তারপরে তো এখন পার্ট টু এর জন্য সবাই বিভিন্ন হসপিটালে এনরোলমেন্ট হয়। ফ্যামিলি মেডিসিনের এরকম কোনো প্রাতিষ্ঠানিক কোনো ট্রেনিং নাই। জি বুঝতে স্যার। পেরেছেন? কাজেই আপনাকে প্রাতিষ্ঠানিক ট্রেনিং কিন্তু দেখাতে হবে যে আপনি ওই প্রতিষ্ঠানে ট্রেনিং নিয়েছেন, যেটা ট্রেনিং পাথওয়ে আছে। সেই আচ্ছা। জন্য বাংলাদেশ থেকে এখনো এফসিপিএস করলেই আপনি কোনো অ্যাডভান্টেজ পাবেন এ পর্যন্ত এই আপডেটটা হয়নি। এটি হয়তো হতে পারে, তবে সম্ভাবনা এখনো বোঝা যাচ্ছে না, কারণ বাংলাদেশে তো এফসিপিএস ফ্যামিলি মেডিসিন নাই বললেই চলে। কেমন? জি স্যার। একজন মনে হয় স্যার কমপ্লিট করছেন, আপনি আমাকে বলছিলেন হ্যাঁ, সেটা একজন আমি আছে জানি, না শোনা। ব্যক্তিগতভাবে আমরা একসাথে কাজ আচ্ছা। করি, একসাথে কাজ করি, সোসাইটি করেছি, কিন্তু ওই এফসিপিএস ফ্যামিলি মেডিসিনটা বাংলাদেশে আসলে খুব একটা পপুলার হচ্ছে না। হ্যাঁ, জি স্যার। পপুলার আমি হচ্ছে না আশা বিভিন্ন করবো কারণে। আপনার এই ব্যাপারে কাজ করবেন স্যার, এই ব্যাপারগুলো নিয়ে। হ্যাঁ, না সেটি দেশের প্রেক্ষাপটে তো বিসিপিএস তার দায়িত্ব নিয়েছেন, বিসিপিএস দায়িত্ব নিয়েছেন। তবে আমরা কম্পারেটিভলি মনে করেছি যে ইন্টারন্যাশনাল ফরম্যাটে যেটা এমআরসি জিপি আছে, এটা সেটা। আপনার জন্য বেটার হবে। এটা সুযোগটা বাংলাদেশে যেমন হচ্ছে, আজকে যে আলোচনাটা হচ্ছে, আজকে যদিও আমরা মেইন ফোকাস অস্ট্রেলিয়া করেছি, সাথে ইউকের কিছু আমরা শুনলাম, ইভেন মিডল ইস্ট কান্ট্রিগুলো, সেখানেও কিন্তু সুযোগ আছে। কাজেই এটা আপডেটেড এবং স্ট্রাকচার্ড। হ্যাঁ, কাজে এফসিপিএসটা আপনার মাথায় থাকতে পারে। আপনি যদি বাইরে না যাওয়ার কথা একেবারে ভাবেন যে আপনি যাবেন না, তাহলে এফসিপিএস এর মাথায় রাখতে পারেন। কিন্তু এটা এমআরসিজিপি করলে দেশে যেমন আপনি ইউটিলাইজ করতে পারবেন একজন ভালো প্র্যাকটিশনার হয়ে, বাইরেও যাওয়ার সুযোগটা পাবেন। ডক্টর সাফায়াত, আপনি কি মিডল ইস্টের ব্যাপারটা একটু শুনতে চান? তাইলে আমার মনে হয় জি রেজওয়ান একটু স্যার, অ্যাড করতে অবশ্যই। জি পারেন। স্যার। জি জি জি। আমি ডক্টর একটু রেজওয়ান, বলতে রেজাউল ভাই চাচ্ছি। যদি বলতেন। জি তাইলে জি মনে হয় স্যার। আমাদের জি। আজকের সেশনটা প্রায় শেষ হয়ে যেতে পারে। আর হ্যাঁ। আমি এর মধ্যে চ্যাট বক্সে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, যারা একেবারে পরীক্ষার্থী তারা একটু জয়েন করে নেন, পরে ওই গ্রুপে আলোচনা করব আর কি আমরা পরীক্ষার স্যার আচ্ছা। প্রস্তুতি আমি কি একটু সম্পর্কে। কথা বলতে পারি? আমি ডক্টর আবু বকর বলছি স্যার। না, ডক্টর আমি সাফায়েতের একটু উত্তরটা দিয়ে অ্যান্সারটা তারপরে দিয়ে নেই। জি মিডল ইস্ট ডক্টর আবু অপরচুনিটি। বকর জি। অ্যাকচুয়ালি আমি তো মিডল ইস্টে আপনার ইউএতে কাজ করেছি, তো সেই সুবাদে আমি যেটা দেখেছি যে ওখানে একটা হিউজ জব মার্কেট আছে, স্পেশালি এমআরসিজিপি হোল্ডারদের জন্য। যতটুকু না এমআরসিপি হোল্ডারদের জন্য আছে, তার চাইতে বেশি আছেন এমআরসিজিপি হোল্ডারদের। তো সেখানে ইউজুয়ালি আপনার 3 ইয়ার্স পোস্ট গ্রাজুয়েট আপনার এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়। দেন আপনি স্পেশালিস্ট এক্সামের জন্য এলিজিবল হবেন, স্পেশালিটি এক্সামের জন্য। এবং দেন আপনি স্পেশালিস্ট এক্সাম পাশ করলে আপনি স্পেশালিস্ট হিসাবে, অ্যাজ এ স্পেশালিস্ট হিসাবে প্র্যাকটিস করতে পারবেন ইউএইতে। এটা হচ্ছে ইউএই আপডেট। আর আপনি যদি সৌদি আরবের কথা বলেন, ও রিসেন্টলি একটা চেঞ্জ আমি দেখলাম সৌদি আরবে। আহ, অনেকে যারা আছেন, ডক্টর স্যারও কথা বলছেন সৌদি আরবে ডক্টরের সাথে। তো ওনারা এমআরসিজিপি পাশ করার পরপরই এটাকে রিকগনিশন দিচ্ছেন। যদি আপনি স্পেশালিটি এক্সাম যেটা আছে সেটা পাশ করতে পারলে আপনাকে স্পেশালিস্ট রেজিস্ট্রার হিসাবে ওনারা রিকগনিশন দিচ্ছেন। তো আমার মনে হয় স্যার এই ব্যাপারটা কনফার্ম করতে পারেন আরো ভালোভাবে, যে ওখানে ইয়ার অফ এক্সপিরিয়েন্সের প্রয়োজন হচ্ছে না। এটা একটা ব্যাপার সৌদি আরবের ক্ষেত্রে। আমি অ্যাড করবো রেজওয়ান, 1 মিনিট। জি স্যার। এই ব্যাপারটা ইম্পর্টেন্ট। আমাদের দেশ থেকে কলিগরা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রির চাইতেও আগে বেশি মিডল ইস্টেই যেতেন, তাই না? প্রেফার আপনিও করতেন। গিয়েছেন। জি স্যার। ইনসিডেন্টালি আমিও তো মিডল ইস্টে কাজ করেছি জি এবং স্যার। এবং সৌদি আরবে কাজ করেছি। তো হুম। সেই অভিজ্ঞতা থেকে ডক্টর সাফায়াতের উত্তরে যদি বলি, আমি যখন ছিলাম তখন এতটুকু অ্যাডভান্সমেন্ট ছিল না।
আমি তো বাংলাদেশি ডিগ্রি নিয়ে জিপি হিসাবে কাজ করতে গিয়েছিলাম, কিন্তু আমি তখন দেখেছি ওদের যে গভর্নমেন্ট জবে যারা আছেন, আমাদের যারা কলিগরা ছিলেন, তখন তাদেরকে ম্যান্ডেটরিলি ফ্যামিলি মেডিসিনের ট্রেনিং দেওয়া ছিলেন। এবং ভবিষ্যতে এমন হচ্ছিল বা তারা জানতেন যে সৌদি আরবে যদি কোনো বিদেশি কাজ করেন প্রাইমারি হেলথ কেয়ারে, তাদেরকে অবশ্যই ফ্যামিলি মেডিসিনের ওরিয়েন্টেড হতে হবে। ইভেন এখন যে ডেভেলপমেন্টটা হয়েছে, এমআরসি জিপি অবশ্যই করা থাকতে হবে, এরকম একটা অবস্থায় তারা পৌঁছে যাচ্ছেন। এবং স্ট্রাকচারগুলো দিন দিন ডেভেলপমেন্ট হচ্ছে। তো আমাদের সময় থাকতে এমআরসি জিপি পার করার পরেই সাথে সাথে কিন্তু এলিজিবল ছিল না। আর আমি ট্রাইও করিনি, আমি তো দেশেই ব্যাক করলাম। কিন্তু এই রিসেন্ট আপনি যেটা বলেছেন সেটাও আপডেটেড কথা। এবং আমি আমার যারা এই সুদানিজ ডক্টর ছিলেন তার সাথে কথা বলেছি, ওনারা এই এমআরসিজিপি করার পরে তারা এখন এলিজিবল ফর রেজিস্ট্রার, মানে স্পেশালিস্ট ফ্যামিলি মেডিসিন হিসাবে উনি অ্যাপ্লাই করতে পারেন, যেটি আগে কমপক্ষে 1 বছরের একটা গ্যাপ ছিল আর কি। এই একটা ডেভেলপমেন্ট এক সৌদি দুই আরবে আছে। বছরে, জি স্যার, ইয়েস। আগে হয়তো আরো বেশিও ছিল, তার আগে মানে 1 বছর বা 2 বছর ছিল। তো এটা এটা এখন নাই। এটা হচ্ছে এমআরসিজিপি তার পরীক্ষার কোয়ালিটিতে অনেক অগ্রসর হয়ে পড়েছে আর কি। যেখানে অস্ট্রেলিয়া ইউকে রিকগনাইজ করে ফেলেছে, সেখানে তো মিডল ইস্ট কান্ট্রিগুলো কোনো ব্যাপারই না আসলে, অনেকটা ব্যাপারটা এইরকম। আমার জি মনে স্যার। হয় এই উত্তর এখানে শেষ করা যায়, ডক্টর সাফায়াত। জি স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শেষের এবং দিকে আর ডক্টর রেজওয়ান অ্যাড সরি, করেন, তারপরে আমরা জি ডক্টর স্যার, আবু বকরকে একটু ইনভাইট করবো, জি উনি স্যার, জি অনেকক্ষণ স্যার, ধরে আমি ট্রাই করছিলেন। এক আপু প্রশ্ন করেছিলেন ইউকের ব্যাপারে। আমি আপনাকে একটু রিকোয়েস্ট করব যে আহ, আমি যে আমাদের যে লিঙ্কটা আছে আরসিজিপির, ওইটা একটু শেয়ার করে দেওয়ার জন্য। এই ইনফরমেশনগুলো ওখানে এমআরসিজিপির পরে কিভাবে অ্যাপ্লাই করলে ইউকেতে অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিশনার হিসাবে প্র্যাকটিস করা যাবে জিপি হিসাবে। তো আপনি এই লিঙ্কটা শেয়ার করে দিলে আমাদের সবার জন্য হয়তো উপকার হবে, অনেকের সবার জন্য। আমরা আসলে যে গ্রুপটা করেছি, তো যারা আজকে জয়েন করেছেন, হ্যাঁ, আপনারা দয়া করে আমাদের বাংলাদেশি হোয়াটসঅ্যাপ যেটা আপাতত, ওখানে একটু জয়েন করে রাখেন। ওখানে আমরা রেলেভেন্ট লিঙ্কগুলো দিয়ে দেবো, মানে বাংলাদেশিদের কনভেনিয়েন্ট করা বা কনভেনিয়েন্ট মতো আর কি। হ্যাঁ, এটা একটু আগে চ্যাট বক্সে পাবেন, স্ক্রল করলে ওখানে আমরা রিলেভেন্ট লিঙ্কস আদার্স দিয়ে রাখবো। আপনারা একটু রিকোয়েস্ট মেসেজ পাঠাবেন আর কি, কি কি আপনাদের দরকার, আমরা চেষ্টা করবো সবকিছুই দেওয়ার জন্য। কিন্তু আপনারা একটু খেয়াল করবেন যে সবকিছুই ডিরেক্ট প্রশ্ন করে উত্তর কিন্তু এক্সাক্ট পাবেন না, বা পাওয়া উচিত হবে না একদম সবকিছুই। আপডেট চলতেই থাকে প্রতি বছর বছর কম বেশি, কাজে আপনাদেরকে লিঙ্কগুলোতে বারবার বারবার নক করতে হবে। এরপরেও যদি কিছু না বুঝে থাকেন, আমরা তো পাশে থাকবো ইনশাল্লাহ। ঠিক আছে রেজওয়ান, আরো কনক্লুড করার আগে আর কেউ কি হ্যান্ড রেজ করবেন? ডক্টর আবু বকর, আপনার মাইকটা অন করবেন। ডক্টর আবু সরি বকর আপনার একটা জন্য। প্রশ্ন কোশ্চেন ছিল বোধহয়। ছিল রেজওয়ান, যদি মনে রাখতে পারেন আপনি অ্যান্সারটা করেন। উম, না, সরি, আমি আচ্ছা, আসলে কোশ্চেনটাই বোধহয় করা হয় নাই ওনার মনে ডক্টর হয় একটু আবু বকর। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, যা আচ্ছা, বুঝতে ডক্টর পারছি আর কি। শেখ হ্যান্ড শেখ রেজ একটু করছেন হ্যান্ড রেজ কি? করেছেন, জি। প্লিজ মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম, একটু পরিচয়টুকু বলবেন। স্যার আমি ডক্টর শেখ সাব্বির আহমেদ। স্যার আমি আজকে মানে আপনাদের যে এই এই আলোচনাটা, সরি স্যার আমি জয়েন করতে পারিনি, আমি একটু বাইরে ছিলাম, জ্যামে পড়ে গেছি। একটু আচ্ছা আচ্ছা। প্রশ্নটা হচ্ছে স্যার, আমি এইটা কি স্যার কোনো রেকর্ডেড ভিডিও কি দেওয়া হবে স্যার এটা? আমি ও তাহলে একটু আচ্ছা, আপনি শুনতে পারতাম। টেকনিক্যাল প্রশ্ন করছেন, আমরা চেষ্টা হুম, হুম, করছি রেকর্ড করে এটাকে আজকে এটা প্রসেস কি করার রেকর্ড কি জন্য। দেওয়া যাবে স্যার? স্যার আমার আশা হচ্ছে করি যাবে, আমি, আপনার প্রশ্নটা করেই ফেলেন। জি। আমার প্রশ্নটা হচ্ছে, সরি কিন্তু আমি আপনার আসলে, ব্যাকগ্রাউন্ডটা বলেন, আপনি জি কোথায় স্যার আছেন, কি আমি, করছেন? আমি এখন স্যার সিরাজুল ইসলাম মেডিকেলে কার্ডিওলজিতে মেডিকেল অফিসার হিসেবে আছি। জি জি। আর স্যার আমার পোস্ট গ্রাজুয়েশনের বলতে সিগনিফিকেন্ট স্যার, আমার স্যার এএমসি পার্ট ওয়ানটা কমপ্লিট হয়েছে স্যার। আচ্ছা। স্যার এটা স্যার এই বছরই কমপ্লিট হয়েছে স্যার। জুলাই মাসে এক্সাম ছিল আমার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছে স্যার। আমি আসলে, আমি আমি আসলে জানি না আসলে আমি স্যার 5 মিনিটস আগে জয়েন করছি, তখন সামন মনে হয় কোনো একটা কোশ্চেন করছিল, তখন বলা হয়েছিল যে আপনি স্যার বলছেন, ওই ভাইয়া রেজন ভাইয়া বলছে যে অস্ট্রেলিয়ার বিষয়ে আপনি অনেক আলোচনা করছেন। আমি আসলে একটু রেকর্ড থাকলে ভালো হতো, না হলে হয়তো মিস করে ফেলছি। আচ্ছা, আপনি তো জ্যাম, রিকোয়েস্ট পাঠাবেন, আমরা রেকর্ডটা প্রিজার্ভ করার চেষ্টা করছি, এটা দিয়ে দেবো আচ্ছা স্যার, আপনাকে। খুব হ্যাঁ, উপকার হতো। ওকে আহ, স্যার, থ্যাংক ইউ, আপনার এটার জন্য প্রশ্নগুলো স্যার। আপনার প্রশ্নগুলো একবার করে ফেলেন, যদি নতুন প্রশ্ন পাই আমরা আবার উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি কি কি নতুন জানতে স্যার, চান? আমি স্যার হচ্ছে আমার স্যার জিপিতে ক্যারিয়ার করার ইচ্ছা অস্ট্রেলিয়াতে। সো আমি এমসি পার্ট ওয়ান ক্লিয়ার হয়েছে, তো আমার এটার সাথে আসলে কিভাবে সামনে আগানো উচিত, বা এই ডিগ্রিটা করলে আমার মানে কি হেল্প হতে পারে অস্ট্রেলিয়া যাওয়ার ক্ষেত্রে। আমি এখন বাংলাদেশে যেহেতু আছি, এই বিষয়টা আসলে মানে এই এই ডিগ্রিটার সাথে আমার মানে অস্ট্রেলিয়া ক্যারিয়ারের
কিভাবে স্যার মানে জিনিসটা সুন্দর হবে বা আগানো আচ্ছা, যেতে আপনি পারে এটা আপনি জানার পেয়ে জন্য যাবেন আসলে এই স্যার। উত্তর, ডক্টর এই রিজওয়ান উত্তরটা দিয়ে দিয়েছেন, তো আপনি এটা শুনে আচ্ছা নিলেই আচ্ছা হবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা ভেরি মাচ। ওকে। থ্যাংক ইউ ডক্টর ফাহমিদা, শেখ। ফাহমিদা রহমান প্লিজ। ফাহমিদা রহমান খান। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। ফাহমিদা রহমান খান প্লিজ একটু পরিচয়টুকু বলে আসসালামু শুরু করেন। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কথা কি শোনা যাচ্ছে স্যার? একটু অডিওটা ভালো আমি শুনতে পাচ্ছি না, রেজওয়ান শুনছেন কিনা জি, একটু একটু চেক করবেন। ইন্টারাপ্টেড মনে হচ্ছে। একটু ভলিউমও কম মনে হচ্ছে। স্যার আমি আসলে হাইস্ট ভলিউম দিয়েছি। একটু বোধহয় ভালো হয়েছে, আপনি জি জি। কন্টিনিউ করেন, একটু পরিচয়টুকু বলেন। স্যার আমি ডক্টর ফাহমিদা। আমি হচ্ছে স্যার দীর্ঘ সময় একটা কর্পোরেট হসপিটালে নেফ্রোলজিতে কাজ করেছি 5 ইয়ার্স। এখন জি হচ্ছে জি। এমআরসিএস কমপ্লিট করে সার্জারি ট্রেনিং করছি। আচ্ছা আচ্ছা। মোটামুটি 2.5 বছর করেছি। মেইনলি ইউকে যাওয়ার জন্যই এমআরসিএস পাথওয়েতে প্রসিড করা, কিন্তু এখন যেহেতু স্যাচুরেশনের কারণে সবকিছুই স্টিল হয়ে আছে, তো অস্ট্রেলিয়ার পাথওয়ে গুলো নিয়ে স্যার গবেষণা যা করেছি, এমআরসি জিপির ব্যাপারে রিসেন্টলি জানতে পারলাম। তো আমার যেহেতু কোনো ব্যাকগ্রাউন্ডে জিপি এক্সপিরিয়েন্স নেই, মেইনলি মেডিসিন ফ্যাকাল্টি আর সার্জিক্যাল ফ্যাকাল্টিতে ট্রেনিং আর জব করার এক্সপিরিয়েন্স আছে, তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আসলে মানে আমি করবো কিনা এটা নিয়ে আমি একটু কনফিউজ। একটু রেজওয়ানকে রেসপন্ড করেন প্লিজ। থ্যাংক ইউ ডক্টর ফাহমিদা আপনাকে প্রশ্ন করার জন্য। অ্যাকচুয়ালি বলতে গেলে জিপি তো আমরা কম বেশি সবাই করি, তাই না? আপনি যদি কোনো কারণ আমি আপনাকে ফ্যাক্টটা বলি, আপনার এক্সপিরিয়েন্স যেটা আরএসসিজিপি রিকোয়ারমেন্ট না, এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট হচ্ছে এমআরসিজিপির। ওকে, তো আপনি জি জি। যদি এমআরসিজিপি কমপ্লিট করতে পারেন এনি হাউ, দেন আপনি এলিজিবল হয়ে যাবেন টোটাল আই মিন প্রসিডিওরের জন্য, আই মিন আচ্ছা আপনার টোটাল জার্নির জন্য। ঠিক আছে, তো আমার আচ্ছা। মনে হয় আর কোনো আপনার সেক্ষেত্রে আহ, আর কোনো প্রতিবন্ধকতা থাকবে না। আপনি যদি ডিগ্রিটা কমপ্লিট করতে পারেন, দেন জি। মনে করি আপনি স্মুথলি এখানে সুইচ করতে পারবেন, আশা করা যায় আচ্ছা ইনশাল্লাহ। ঠিক আছে, ডক্টর আচ্ছা ঠিক আছে। সাফায়াতের বোধহয় আরেকটু কোনো প্রশ্ন থাকতে পারে, আমরা এই স্যার, বলে বোধহয় শেষ করতে পারবো। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, ডক্টর সাফায়াত প্লিজ। জি জি স্যার, রেজন ভাই ওই যে একটা জিনিস করতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমার যদি এমআরসিবি জিপি কমপ্লিট করা থাকে, হুম। সেক্ষেত্রে আমার ইউআই বা সৌদি বা ওমান এগুলোর কি হচ্ছে লাইসেন্স এক্সাম গুলো দিতে হবে কিনা, এটাই কোশ্চেন। হ্যাঁ, এটা মনে হয় একটু আগে আমি অ্যান্সার দিছি যে আপনার এমআরসিজিপি কমপ্লিট করা থাকলে আপনাকে স্পেশালিস্ট হিসাবে আপনি যদি প্র্যাকটিস করতে চান, কারণ এটা যেহেতু একটা স্পেশালিটি ডিগ্রি, সেহেতু আপনাকে প্র্যাকটিস করতে গেলে অবশ্যই আপনার রেসপেক্টিভ যে আপনার কান্ট্রি, আপনার যে লাইসেন্সিং অথরিটি আছে বা এক্সাম আছে, লাইসেন্স এক্সাম, সেটা অবশ্যই আপনাকে পাশ করতে হবে। আচ্ছা ভাই, বুঝতে পারছি। আর মিডল ইস্টের ব্যাপারটা যদি আরেকটু বলতেন। আচ্ছা, আপনার এর কোনো স্পেসিফিক প্রশ্ন থাকলে আপনি বলতে পারেন যে মিডল ইস্টে কোন বিষয়টা নিয়ে আপনি জানতে চাচ্ছেন। মানে মিডল ইস্টে, মানে আমার এমআরসি জিপি কমপ্লিট করার পরে আমাকে কি কোনো কান্ট্রি কি পিআর দিবে কিনা, এইটা নিয়ে so আমি যদি চিন্তা করি যে মুভ করার একবারে, সেটাই আমার স্পেসিফিক কোশ্চিন আর কি। আচ্ছা, আমি বলি, পিআর জিনিসটা হচ্ছে ইউজুয়ালি দেয় ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলা। হ্যাঁ, বাকি কান্ট্রিগুলা মিডল ইস্ট বলেন বা অন্য কোনো কান্ট্রিতে ইউজুয়ালি পিআর হয় না। মিডল ইস্ট যেটা দেয় সেটা হচ্ছে আপনার ইউএই, যেটা বর্তমানে আপনি ইউএই যেটা দেয় গোল্ডেন ভিসা, এবং সৌদি আরবও রিসেন্টলি লঞ্চ করছে সম্ভবত গোল্ডেন ভিসা টাইপের কিছু একটা। তো গোল্ডেন ভিসা হয় আপনার হচ্ছে 10 বছরের জন্য। হ্যাঁ, আমার এবং আমার ফুল ফ্যামিলির গোল্ডেন ভিসা আছে ইউএই। তো মানে 10 বছরের জন্য আমি এলিজেবল এন্ট্রি এবং এক্সিট করার জন্য। হ্যাঁ, তো 10 বছর পরে আমাকে এটা এক্সটেন্ড করতে হতে পারে, মানে রিনিউ করা লাগতে পারে, এই আর কি। তো আপনি পিআর যেটা আপনি মিন করতেছেন, সেটা শুধুমাত্র আপনার ইংল্যান্ড, আমেরিকা, ইংল্যান্ড বা আপনার যে অস্ট্রেলিয়া, এসব কান্ট্রিতে আপনি পিআর, কানাডা বলেন। ওকে, তো আচ্ছা, এটা থ্যাংক আসলে ইউ। মিডল ইস্টে হয় না পিআর। ওকে, ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ওকে। আমরা কি আর কোনো প্রশ্ন পাচ্ছি কি না? মনে হয় না বোধহয়, ডক্টর রেজওয়ান। আর লিয়া, কারো লিয়া হ্যান্ড রেজ করেছে সব শেষে। লিয়ার প্রশ্নটার উত্তর দিয়ে বোধহয় আমরা শেষ করতে পারবো। মেবি। হ্যাঁ। স্যার আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম এন্ড আসসালাম। ভাইয়াকেও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। এখানে সবার থেকে জুনিয়র, এন্ড আমি সেশনের প্রথম থেকে স্টিল নাও সবকিছু শুনেছি। সো আমার অনেক কোশ্চেনই অ্যান্সার পেয়ে গেছি, কিন্তু আমার যে কোশ্চেনটা সেটা হলো যে আমার
ফার্স্ট থেকে আমি কিন্তু ডক্টর এখনো হইনি, ফাইনাল ইয়ারে আছি। তো আমার প্রথম থেকে ইচ্ছা যে আমি এমবিবিএস শেষ করে ইন্টার্নশিপের পরপরই আমি কোনো একটা কান্ট্রিতে শিফট করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি অনেক খোঁজাখুঁজি করার পরে আমার কাছে অস্ট্রেলিয়াটা একদম পছন্দ হয়েছিল, বা সবকিছুতে মনে হয়েছে যেখানে আমি ইয়া করতে পারি। সেক্ষেত্রে আমি এএমসি সম্পর্কে দেখেছিলাম। তো আমার কোশ্চেনটা হলো যে আমি এএমসি পার্ট ওয়ান তো আমি বাংলাদেশ থেকেই পরীক্ষা দিতে পারবো, কিন্তু আমি যতটুকু জেনেছি, আমি হয়তো বা ভুলও জানতে পারি, যে পার্ট টুটা আমাকে অস্ট্রেলিয়া গিয়ে দিতে হবে। তো জি। এখন কথা হলো যে আমি অস্ট্রেলিয়া যে যাব, এটার জন্য আমি অ্যাপ্লাই করলে কি সাথে সাথে পার্ট টু দেওয়ার জন্য আমাকে আমি ভিসা পাবো? এন্ড আমি ওখানে গিয়ে পরীক্ষাটা দিয়ে আনফরচুনেটলি যদি আমি পাস না করতে পারি, সেক্ষেত্রে আমাকে সাথে সাথে রিটার্ন করতে হবে, বা আমি কি ওখানে থেকে পরবর্তী নেক্সট পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবো, বা এটার ডিউরেশন কতটুকু থাকতে পারে, মানে এই সম্পর্কে একটু জানতে চেয়েছিলাম। আচ্ছা, ধন্যবাদ। এবং আসলে এটা আপনার অ্যাপ্রিসিয়েটিং যে আপনি এত আর্লি স্টেজে চিন্তা করছেন। তো এখন আমি যেটা বলতে চাচ্ছি যে এএমসি যে রুটটা, এটা একটু ডিফারেন্ট রুট। আমরা যে রুটে আসছি বা আমি যে রুটে আসছি অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্পেশালিস্ট পাথওয়ে, এবং আপনার মানে যারা এএমসি করে আসবেন তারা হচ্ছে স্ট্যান্ডার্ড পাথওয়েতে। তো আসলে এএমসির ব্যাপারে আমি আগেও বলেছি যে আমি যেহেতু এই পাথওয়ের মাধ্যমে আসিনি, সেহেতু এই বিষয়ে আমার কমপ্লিট নলেজ এই মুহূর্তে নেই। তো আমি যেটা করতে পারি যে আমরা একটা সেশন কন্ডাক্ট করতে পারি, যে যে যারা এমসি হোল্ডার আমি আছেন বা এই পাথওয়েতে যারা এসছেন কাজ করতেছেন, তো তাদের সাথে একটা ইন্টারাক্টিভ সেশন করা যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা হয়তো উপকৃত হবেন। এই আর কি, সেটি আমরা এএমসি নিয়ে হয়তো আলাদা করে অন্য আলাদা করে সময় একটা যদি সেশন সুযোগ করা যেতে থাকে পারে। করা যেতে পারে, হ্যাঁ। স্যার আমার এটাই আর কি। আরেকটা কোশ্চেন ছিল যে সরি, আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করি। আপনার একটা যে ভিসার কথাটা বললেন, আমার একটা এক্সপিরিয়েন্স আমি আপনার সাথে শেয়ার করব। আমি যখন উপজেলাতে কাজ করতাম হেলথ কমপ্লেক্সে, তখন আমার সাথে আমার আরেকজন কলিগ, তিনিও কাজ করতেন, এবং তার এএমসি পার্ট ওয়ান কমপ্লিট করা ছিল, কিন্তু তিনি আলটিমেটলি আর ভিসা অ্যাভেল করতে না পারার কারণে ওই আপনার অস্ট্রেলিয়াতে আর মুভ করতে পারেন নাই পরবর্তীতে। তো এএমসি পার্ট ওয়ানের ক্ষেত্রে আমি এটা অনেক দেখেছি যে আপনার ভিসা জটিলতা একটা ব্যাপার থেকেই যায় আর কি। তবে হ্যাঁ, যে ভিসা যে হয় না ব্যাপারটা তাও না, কারণ এখানে যারা চাকরি করতেছেন তারা তো ভিসা নিয়ে আসছেন, তাই না? অনেকেই এখানে কাজ করতেছেন, জব করতেছেন। তো আমার মনে হয় এই বিষয়ে যারা আই মিন রিসোর্স পার্সন, তারা এই ব্যাপারগুলোতে আরো ভালো করে আপনাকে গাইডলাইন দিতে পারবেন। ইয়া। আমি রেজওয়ান একটু অ্যাড করি। আপনার হয়তো মনে আছে আমরা গত কোভিডের সময় মাল্টিপল কান্ট্রির ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে কিন্তু সেশন হয়েছিল, আপনিও জি ছিলেন। স্যার। জি স্যার। তখন তো আপনি বোধহয় ইউএইতে ছিলেন, মনে হয় ইউএইতেই ছিলেন ওই সময়, নতুনই গেলেন। 2021-এ, তখন হ্যাঁ জি স্যার। আমরা ইউকে, অস্ট্রেলিয়া, জার্মানি, আমারই স্টুডেন্ট ছিল জার্মানিতে, সে মাত্র গেল। ইউএসএ থেকেও ডক্টর হাসান ছিলেন, আমাদের এখানে মেডিকেল অফিসার কাজ করেন। তখন আমরা সব দেশেরই একটু একটু আলাপ করেছিলাম। ওই রেকর্ডটা বোধহয় আমার কাছে এখনো আছে বা ইউটিউবেও আছে। যারা একেবারে এএমসি রিলেটেড জানতে চান, আমি হয়তো অন্ততপক্ষে ওই রেকর্ডটা যদি দিতে পারি, আপাতত প্রাইমারি ইনফরমেশন গুলো মনে হয় ওনারা পেয়ে যাবেন। আরো মেবি, হ্যাঁ। আপডেট আপডেট বারবারও বলেছি, যদি আপডেট নিতে হয় ওয়েবসাইটে আসলে যেতে হয়, মুখে শোনার পরে ওয়েবসাইটে গিয়ে লেটেস্ট কিছু ইনফরমেশন নিতে হয় আর কি। তো থ্যাংক ইউ স্যার লিয়াকে। স্যার একটা স্যার লাস্ট আমার কোশ্চেন কি করা যাবে? জি জি। লিয়ারটা কি শেষ হোক ডক্টর জয়ন্ত, লিয়ার যদি আচ্ছা আর আচ্ছা, কিছু বলতে ওকে। যাচ্ছে স্যার তারপরে আমার জয়ন্ত। আমার হ্যাঁ, লাস্ট কোশ্চেনটা ছিল, আমি কি মানে মাস্টার্স এর জন্য অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করতে পারি কিনা, বা এরকম কোনো সুযোগ আছে কিনা? And আমি যদি ওইখানে মাস্টার্স কমপ্লিট করি, আমি ওখানে কি মানে শিফট হতে পারবো, বা জব অপরচুনিটি বা লাস্টে করতে পারবো কিনা, এটা সম্পর্কে একটু জানতে চাইছি। আচ্ছা, আমি একটু বলি স্যার। মাস্টার্স হচ্ছে একটা নন ক্লিনিক্যাল ডিগ্রি, হ্যাঁ। তো এক্ষেত্রে পরবর্তীতে মাস্টার্সে পরে আমি যেটা দেখেছি যে অনেকে পিএইচডি করেন। তো সেক্ষেত্রে আপনি ক্লিনিক্যাল লাইন থেকে ডিটাচড হয়ে যাচ্ছেন, ঠিক আছে? তো আপনি যদি ক্লিনিক্যাল লাইনের সাথে আপনি যদি ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কোনো পাথওয়েতে এখানে আপনাকে এন্ট্রি করতে হবে, সেটা হোক এএমসি রুটে হোক, স্ট্যান্ডার্ড পাথওয়েতে হোক, বা আমি আমি বা আমরা যে রুটে আহ, মানে যারা এখানে প্র্যাকটিস করতেছেন স্পেশালিস্ট পাথওয়ে, কোনো একটা পাথওয়েতে আপনাকে এন্ট্রি করতে হবে এখানে ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে গেলে। আদারওয়াইজ আপনি নন ক্লিনিক্যাল, আই মিন
ফিজিশিয়ান হতে পারবেন না, এই আর কি। থ্যাংক ইউ ভাইয়া, ওকে, থ্যাংক ইউ স্যার। নরিস, আসসালামু ওয়েলকাম আলাইকুম। ওয়েলকাম, ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। ডক্টর, যে আরেকটু বলতে চাচ্ছিলেন যে জি ডক্টর জয়ন্ত? জি জি স্যার। জি জি স্যার আমার লাস্ট কোশ্চেনটা হচ্ছে যে নেক্সট মেতে তো হচ্ছে একিটি এক্সামটা হবে, জি তো নেক্সট মে এর জন্য খুব সম্ভব নভেম্বরের শেষের দিকে ওনারা মানে সিট রিলিজ করবেন। তো এটার জন্য ধরেন স্যার আমি কবে থেকে প্রসিডিউর শুরু করলে আমি মানে নেক্সট মে সেশনটা ধরতে পারবো? না, প্রসিজিওর তো ওরা যেভাবে নোটিফিকেশন দিবেন তখন থেকে আপনি শুরু করবেন। আপনি ওয়েবসাইটে চোখ রাখবেন বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা, ওখানেও তো আমরা আপডেট দেই যে অ্যাপ্লিকেশন চলছে, কথাবার্তা হয়, এগুলো আপনি জেনে যাবেন। কিন্তু আপনি বরং না প্রশ্ন স্যার, ওই যে করেন। সার্টিফিকেট ভেরিফিকেশনের যে বিষয়গুলো। ভেরিফিকেশনের বিষয় তো নাই আসলে। আপনি সার্টিফিকেট, আপনি যখন অ্যাপ্লিকেশন দিবেন তার এক জি সপ্তাহ আগে আপনি এগুলো করে ফেলতে পারবেন। মানে যেদিন অ্যাপ্লিকেশন আচ্ছা স্যার। পাঠাবেন তার এক আহ, সপ্তাহ আগে আপনি তৈরি করে নেবেন যে এত তারিখ থেকে আপনি কাজ করছেন। আপাতত যদি 5 বছরটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এইভাবেই থাকে, যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে আপনি ওই 5 বছরের জন্য তৈরি করবেন, তৈরি করে জমা রাখবেন। আর ওরা সাধারণত কুরিয়ারে নিয়েছিল, তো এইবার আমরা আপডেট জানি আগামী বছর থেকে পুরোটাই অনলাইনে ওরা অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবেন বলে আমাদেরকে জানিয়েছেন আর কি। তাদের সাথে আমাদের আচ্ছা যোগাযোগ হয়েছে। ঠিক এবং আছে। আচ্ছা স্যার। হ্যাঁ সরি রেজওয়ান। স্যার, জি। আমি এর সাথে একটু অ্যাড করতে চাচ্ছি যে পেমেন্টের বিষয় নিয়ে আমার মনে হয় আমি একটু চ্যাট বক্সে দুই একটা কমেন্টস দেখলাম যে পেমেন্টের বা এই বিষয়টা আসলে পেমেন্ট আপনার প্রথমে যে ব্যাংক ড্রাফটের যে প্রবলেমগুলো ছিল, এখন এটা ইস্যুটা অনেকটা সলভ হয়ে গেছে। ওনারা টেলিগ্রাফিক ট্রান্সফার, টিটি যেটা আর কি, ব্যাংক ট্রান্সফার, এটার মাধ্যমে ওনারা পেমেন্ট নিচ্ছেন। তো আশা করি এই সমস্যাটা বাংলাদেশ থেকে এখন আর হচ্ছে না। রিসেন্ট আপডেট এ ব্যাপারে স্যার ভালো বলতে পারবেন যে কেউ এই ধরনের ইস্যু ফেস করছে কিনা পেমেন্টের ইস্যু নিয়ে। আর খুব দ্বিতীয় বিষয়টা, জি স্যার রেজাল্ট খুব বলেন। বড় অসুবিধা হচ্ছে না আসলে। মানে আচ্ছা একটু আচ্ছা প্রসেস করতে হয়, ব্যাংকে যেতে হয়, কথা বলতে হয়। অনেকে পরীক্ষা দিচ্ছেন, তো পেমেন্ট নিয়ে মনে হচ্ছে না যে খুব কোনো সমস্যা। আগে মাঝখানে 2-3 বছর আগে যা ঘটেছিল এরকম খুব একটা এখন নাই। আর আচ্ছা স্যার। আর পেমেন্ট অন বিহাফ, দেশের বাইরে তো কেউ পাঠাতে পারেন, কোনো রিলেটিভ কোনো বন্ধু যদি থাকেন ওই দেশ থেকে পাঠালেও হবে, জাস্ট রেফারেন্স কপিটা দিলেই হবে যে এই পেমেন্টটা আমার পক্ষে করা হয়েছে। হ্যাঁ, এভাবে এটা সম্ভব। পসিবল, এটাও এটা পসিবল, পসিবল, হ্যাঁ। এটা পসিবল। ঠিক আর আছে। আচ্ছা, এটা তো স্যার টেলিগ্রাফিক ট্রান্সফার, এখানে কি স্যার ওই আপনার ভয়েস বন্ধ যে হয়ে গেল ওই জয়ন্ত। তখন যে $300 উপরে হইলে গেটওয়ে ওপেনিং এর যে একটা বিষয় থাকে, এখানে কি এরকম কোনো বিষয় আছে কিনা স্যার? না না, এটা তো যেই দেশের সেই দেশের প্রেক্ষিতে ব্যাংক রেগুলেশনস, এটার সাথে রয়্যাল কলেজের তো সম্পর্ক নাই। কেমন? এটা আপনাকে ব্যাংকে যে করতে হবে, হ্যাঁ। এটা এটা আপনি ব্যাংকে আলাপ ক্রেডিট করতে কার্ডের হবে। মতো আপনি বাসায় বসে করতে পারবেন না, আপনাকে ব্যাংকে এটা যে জি জি, মিন ইন আলাপ করে পার্সন যে এটা বেটার করতে হবে। হবে, হ্যাঁ, হ্যাঁ। ব্যাংকে যে করলে এটাই। ভালো হবে। ওকে ওকে স্যার। থ্যাংক এবং ইউ। স্যার আমি আপনাকে একটু আপডেট জানাতে চাচ্ছিলাম। আমি এই মাত্র আবার একটু চেক করলাম যে রিসেন্ট ওয়েবসাইট, এমআরসিজিপি যে ওয়েবসাইটে, এখানে সম্ভবত একটা রিসেন্ট চেঞ্জ আসছে। আমি যেটা আপনাকে বললাম স্যার, আপনি এই বিষয়টা একটু কাইন্ডলি ফোকাস দেখে করলে নেব আর ভালো কি। হয়, হ্যাঁ। দেখে নিন স্যার। কারণ এটাতে আমি কেন বিষয়টাতে এমফাসাইজ করতেছি যে যারা জুনিয়র ডক্টর আছেন তারা এটাতে অনেকটা বেনিফিটেড হবেন, যে যদি 1.5 ইয়ার পরে একেটি এক্সাম দেওয়া যায় বা মানে 5 বছরের আগে যদি অ্যাপিয়ার করা যায়, সেক্ষেত্রে আমার মনে হয় অনেকেই এটা এই অপরচুনিটিটা পাবেন না আর্লি এটা, এক্সামে হ্যাঁ এটা অ্যাপিয়ার আপনি করার। ভালো বলেছেন। ইভেন আমাদের তো আরো জুনিয়র কলিগ আছেন, আপনিও তাকে চেনেন। ও তো 18 মাসের এলিজিবিলিটি নিয়ে পরীক্ষা দিয়েছিল ঠিক গত বছরের আগে। আচ্ছা আচ্ছা, তো এটা একটা এরপরে এরপরে অস্কি অ্যাপ্লিক্যান্ট, এরকম অনেকে 18 মাসের, 18 বছর তো না, সরি যদি ভুল বলে সরি থাকি, মিস্টেক, আঠারো 18 মাসের মাস 18 মাসের যে এটা, এটা ছিল, এটা মাঝখানে ঠিক গতবার একটু পরিবর্তন করেছে। এটা হয়তো আবারও আপডেট এসে থাকতে পারে, আমরা আপডেট অবশ্যই জানাবো। এটা তো খুব ইন্টারেস্টিং না, 18 মাস পার হলে পরীক্ষা জি। দিবেন, কিন্তু অস্কি দিতে গেলে ইমিডিয়েটলি পরে দেওয়া যাবে না, এটা ওরা আবার ওই 5 বছর ট্রেনিং এর লাগবে। পরে, হ্যাঁ ওই ওই হুম। গ্যাপটা নেবে আর কি। রেজওয়ান, থ্যাংক ইউ, আপনি এটা নক করাতে আমি আবার দেখে সবাইকে জানানোর ব্যবস্থা করব। এটা ওকে স্যার, অসুবিধা নেই, থ্যাংক অসুবিধা নেই। আমার মনে হয় চ্যাট বক্সে যদি রেজওয়ান একটু দেখে স্ক্রল করে আর কোনো কি আচ্ছা আমি, অতিরিক্ত বিষয় আছে কিনা দেখেন, না হলে আমরা শেষ করব। ওকে স্যার।
আর এর মধ্যে আমি জানিয়ে দেই যে এই আমি চ্যাট বক্সে অলরেডি দুটো লিংক দিয়ে দিয়েছি। যারা শুধু সরাসরি আজকে জুমে জয়েন করে ফেলেছেন তারা দুটো লিংকে জয়েন করতে পারেন ভবিষ্যতের জন্য। একটি হচ্ছে বাংলাদেশিদের জন্য ডোয়াম জিপি ট্রেনিং অ্যান্ড কেরিয়ার ফর বিডি ডক্টর, এটা হলো শুধু বাংলা ভাষায় চলবে, হ্যাঁ। আর আগে থেকে যেটা আমাদের আছে সেটি হচ্ছে ডোয়ামস জিপি ফাউন্ডেশন ট্রেনিং অ্যান্ড একেডি প্রিপারেশন, এই ধরনের নাম। সেখানে আমরা আসলে যেটা করি বা করছি অলরেডি বাংলা ভাষায় গ্রুপের মধ্যে এই সিমটম বেজ অ্যানালাইসিস গুলো আমরা করি, হ্যাঁ, যেটা আমাদের রিয়েল প্র্যাকটিসে কাজে লাগে। আমরা হয়তো আজকে আপনারা অনেকে দেখতে পেয়েছেন যে অনেক স্পেশালিস্টও কিন্তু আজকে জয়েন করেছেন। স্পেশালিস্টদের প্র্যাকটিস একরকম আর জিপিদের প্র্যাকটিস কিন্তু অন্যরকম। জিপি কনসেপ্টটাই আলাদা, যারা আজকে শোনার চেষ্টা করেছেন। আমরা হয়তো অন্য কোনো সময় পেলে পুরো জিপি কনসেপ্টটা কি, যদি রেজওয়ানের সময় দেন আরো ভালো হবে, আমরা কোনো টেকনিক্যাল চেষ্টা কথা করব। বলবো না। তখন আপনারা বুঝতে পারবেন আসলে জিপি মানেটা কি। জিপি কিন্তু আমাদের দেশের প্রেক্ষিতে এমবিবিএস পাশ করার পরে বিএমডিসি থেকে একটা সার্টিফিকেট নিয়ে লাইসেন্স নিয়ে গেলাম, এটা জিপি না। এটি হলো আপনি লাইসেন্স ডক্টর হলেন, এরপরে আপনি কার্ডিওলজিস্ট হচ্ছেন, আপনি নেফ্রোলজিস্ট হচ্ছেন, ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট হচ্ছেন। যেভাবে আপনি স্পেশালিস্ট হচ্ছেন ঠিক একইভাবে আপনাকে জিপি হতে হবে। সে জিপি হলো ডক্টর রেজওয়ান হয়েছেন বা আমরা আরো আগে হয়েছে আর কি, সে কনসেপ্ট কিন্তু থাকতেই হবে। সেজন্য আমরা এই গুলো নিয়ে মোটামুটি বাংলাদেশিদের জন্য আলাপ শুরু করে দিয়েছি। আমি যতটুকু পারি চেষ্টা করছি। গত কয়েক সপ্তাহ হয়ে গিয়েছে, আমার কিছু জুনিয়র স্টুডেন্ট আছে তারা খুব আগ্রহী, তারা এটা নিয়ে আমাকে উৎসাহিত করছেন। আপনার এর মধ্যে বিভিন্ন গ্রুপে গ্রুপে সোশ্যাল গ্রুপে আপনারা দেখেছেন। এটি হলো বাংলাভাষী যারা তাদের জন্য। ঠিক প্যারালাল কিন্তু ইংলিশে ইন্টারন্যাশনাল ফরম্যাটে চলে, যেখানে একটু অ্যাডভান্স লেভেলে হয় এবং পরীক্ষা রিলেটেড কথাগুলো বেশি হয়। এই জন্যে আপনারা যদি আগ্রহী আশা করি হবেন, দুটোতে জয়েন করে রাখেন। হয়তো কিছু জিনিস মিল পাবেন আর কিছু জিনিস এডিশনাল পাবেন। অলরেডি চ্যাট বক্সে জুমের মধ্যে এই লিঙ্কগুলো দেওয়া হয়ে গিয়েছে। ডক্টর রেজওয়ান, চ্যাট বক্স দেখেছেন কি, আর কিছু আছে আমি চ্যাট বক্সে একটা কোশ্চেন দেখলাম নতুন এখানে। কোনো কিছু অনেক, থাকলে চেষ্টা জি স্যার, করেন একটু অনেকে শেষ জিজ্ঞেস করার করছেন জন্য। যে এজ লিমিট আছে কিনা। হ্যাঁ হ্যাঁ, তবে আমিও দেখেছি, এটার জি। কোনো এজ লিমিট নাই আসলে। আপনি যে কোনো বয়সে অ্যাপিয়ার করতে পারেন, কারণ আমার সাথে অনেক সিনিয়র ডক্টর, অনেক বলতে গেলে 50+ ডক্টর এমআরসিজিপি করা আছেন। সুতরাং এই বিষয় নিয়ে চিন্তার কোনো অবকাশ নাই, দুশ্চিন্তার কোনো অবকাশ নাই। এবং আরেকটা বিষয় যেটা স্যার একটু বলতেছেন, আমি অ্যাড করতে চাচ্ছি স্যারের সাথে, যে এই যে জিপির যে ধারণাটা, হ্যাঁ, আমরা অনেকে আসলে এটাকে মিস ইন্টারপ্রেট করি। অনেকে মনে করি যে বাংলাদেশের প্রেক্ষাপটের মতোই যে এমবিবিএস পাশ করলে জিপি, আসলে বিদেশে কিন্তু এমবিবিএস পাশ করলে বা যেটা প্রাইমারি ডিগ্রি আর কি, মেডিকেল ডিগ্রি, সেটা পাশ করলে কিন্তু জিপি হওয়া যায় না। জিপির জন্য আলাদা, জিপি একটা স্পেশালিটি। এটাই অনেকে বাংলাদেশে, আমি অনেকের সাথে কথা বলছি, অনেক সিনিয়র মানে কনসেপশনটা আসলে ক্লিয়ার না কারো। এই বিষয়টা আমি একটু কথা বলতে চাচ্ছি। আমাকে কালকে এক সিনিয়র ভাই বলছেন যে এটা আসলে তো কোনো স্পেশালিটি না। কারণ হয়তো অনেকে নলেজে ঘাটতি থাকতে পারে। এই জন্য আমি বলতেছি যে এটা কিন্তু একটা স্পেশালিটি এবং ফ্যামিলি মেডিসিন বলে। হ্যাঁ, আপনি আপনি ইউকেতে যান, কানাডা যান, ইউএসএ যান, হ্যাঁ, সব দেশে একটা স্ট্রাকচার ট্রেনিং থাকে। আপনি ইউএসএ যদি বলেন সেখানে এমডি করতে হয় 3 বছরের। আপনি ইউকের কথা বলেন, সেখানে এমআরসিজিপি ইউকে করতে হয় 3 বছরের ট্রেনিং। কানাডাতে বলেন সেম। এখানেও আমরা ফেলোশিপ ট্রেনিং করতেছি মিনিমাম 2 বছরের। সো এবং আমরা অলরেডি একটা ডিগ্রি করে আসছি এমআরসিজিপি, এগেইন আমরা ফেলোশিপ করতেছি। সো আপনার এটা একটা স্পেশালিটি, এটা ভাবার সুযোগ নাই যে আমরা আমরা বাংলাদেশি জিপি এবং এই জিপির মধ্যে একটু পার্থক্য আছে। তো এই বিষয়টাকে আমি একটু হাইলাইট করলাম এই আর কি। আমি একটু অ্যাড করব, মানে হ্যাঁ, বিষয়টা গুরুত্বপূর্ণ যদিও আমরা একেবারে শেষে চলে আসছি। ডক্টর অনুরাধার উত্তর আমি একটু পরেই দিচ্ছি, আমি চ্যাট বক্সে দেখতে পাচ্ছি। এই এমআরসিজিপি কিছুদিন আগে রেজওয়ান নিশ্চয় তো খেয়াল করেছেন, প্রফেসর জন মুর্তা মারা গিয়েছেন 2 এক সপ্তাহ জি আগে। স্যার, আমি দেখছি স্যার। আমাদের উনি তো ইয়েস। আসলে ওনার জন্ম থেকে যে বই, ওনার এটাকে বলা হয় বাইবেল, জিপির বাইবেল। এবং হ্যাঁ, আমরা অস্ট্রেলিয়াতে ওনার গায়ে এই বইটা ফলো করি, ওনার যে জন্ম থেকে যে জিপি বইটা, আমরা এই এটাই ফলো হ্যাঁ করি হ্যাঁ, এই যে উনি গাইডলাইন। প্রফেসর কিংবা আরো আরো অন্যান্য সাবজেক্ট ইয়েতে ফ্যামিলি মেডিসিনের যারা প্রফেসর আছেন, এর মানে হলো কি, এর মানে হলো তো ফ্যামিলি মেডিসিন একটা স্পেশালিটি। এটার ফ্যামিলি মেডিসিনের আলাদা প্রতিষ্ঠান আছে, ইভেন মিডল ইস্ট কান্ট্রিতেই আছে, এবং রিয়াদে আছে। এটা হলো ফ্যামিলি মেডিসিনের একটা মানে পুরা ইনস্টিটিউট। কেমন কাজে ফ্যামিলি মেডিসিনটা আমাদের দেশে
মানে পুরনো নতুন করে আমরা বরং কয়েকজন আছি, রেজওয়ান তো জানেন, অন্যরাও কেউ কেউ জানেন, যে আমরা চেষ্টা করছি এটাকে আবার নতুন ভাবে এস্টাবলিশ করতে আর কি। কাজে এখানে কোনোভাবেই নিজেকে ছোট করার মানে হয় না। আর আমি একটু নিজের কথা যদি বলি, অনেকে তো জেনেছেন আমি কিন্তু মেম্বার অফ রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস, এটা বাধ্য হয়ে জি। বললাম আর কি। তা আমি তো মেডিসিন নিয়েই হয়তো বাংলাদেশে জব করি, আমার ইয়ের মধ্যে ক্যালিবারের মধ্যে এগুলো, আমি মনে প্রাণে ফ্যামিলি ফিজিশিয়ান, যে জন্য এগুলা নিয়েই এখন আছি, আজকেও এতক্ষণ ধরে আপনাদের সাথে কাজ করছি, বসছি। এটার ফিউচারটা ভবিষ্যতে বাংলাদেশের বাইরে যেমন আজকে আমরা বেশিরভাগ কথা বললাম, বাংলাদেশেও এটার ভবিষ্যৎ উজ্জ্বল। এই এই বছরে মানে কারেন্ট ইন্টারিম গভর্নমেন্ট অলরেডি প্ল্যান করেছিলেন, এখনো শেষ পর্যন্ত কতটুকু করতে পারবেন সেটা তাদের বিষয় হবে, এই ডিসেম্বরের মধ্যে ঢাকা শহরে 100টা ফ্যামিলি মেডিসিনের সেন্টার এস্টাবলিশ করার কথা। এই জন্য তারা চাচ্ছেন আর কি, বা আমাদের সাথে যোগাযোগ হয়েছে করার জন্য, ট্রেনার মানে রিক্রুট ওনারা করবেন। আমরা অলরেডি একটা সর্ট আউট করেও ফেলেছি কিভাবে ট্রেনিংটা আমরা দিব। এটা যদি হয় তাহলে একটা সরকারিভাবে কিন্তু একটা স্টাবলিশড হয়ে যাবে, যে ফ্যামিলি মেডিসিন বাংলাদেশ সরকারও কিন্তু সক্রিয়ভাবে চিন্তা করছেন, ইনফ্রাস্ট্রাকচার অলরেডি আছে আপনারা জানেন, কমিউনিটি সেন্টার, ওই যে ইউনিয়ন সেন্টার গুলো কিন্তু অনেক বছর আগে থেকেই আছে, এগুলো ভালো রান হচ্ছে না শুধুমাত্র ম্যান পাওয়ারের অভাবে। তো সেটা হয়তো আগামী কয়েক বছরে পূরণ হয়ে যাবে। কাজেই বাংলাদেশেও যদি আপনি থাকতে চান, এই ফ্যামিলি মেডিসিন কেরিয়ার কিন্তু আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। সুন্দর। ডক্টর অনুরাধা বলেছেন, আমরা আগেও বলেছি, সবার জন্য বলি যে 4-5 বছর পর এলিজিবল হবেন, আমরা একটু এডিটও করে নিয়েছি কথাটা, এই পর্যন্ত 5 বছর, কিন্তু ডক্টর রেজওয়ানের কথায় আমি আবার দেখে জানাবো, আবার 18 মাস ফিরে আসতে পারে, হয়তো এসে গিয়েছে, লেটেস্ট আপডেটটা আরেকবার দেখে নেব আমরা। কাজে আপনি 5 বছর অপেক্ষা না করেও দিতে পারেন। আর বাস্তবতা হচ্ছে, চেম্বার করেন যেখানেই করেন না কেন, যদি ফার্মেসিতেও করেন, আপনার শুধু অ্যাড্রেসটা দিলেই হবে, আপনি ওটাকে প্র্যাকটিস হিসেবে দেখাতে পারবেন। তবে আপনার আরেকজন কলিগ, স্পেশালি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং অ্যাবাব এই র্যাঙ্কের যে কোনো একজন ওই সার্টিফিকেশনটা দিতে হবে। এই ব্যাপারে আমরা আপনাদেরকে হেল্প করতেই পারবো। হেল্প কর। এটার একটা আ- ফরম্যাট আছে, ফরম্যাটটা দিলে আপনি আপনার মতো করে বানিয়ে নিতে পারবেন। আমার মনে হয় আমরা প্রায় উত্তরগুলা আর দিতে স্যার, পেরেছি। সরি স্যার, আমি একটু অ্যাড করতে চাচ্ছি যে এই জি। ব্যাপারটা নিয়ে এমআরসিজিপি হোল্ডারের আমি যখন আপনার পার্ট 2 দেই, ইউজুয়ালি আপনার অ্যাটেস্টেড করতে হয় এমআরসিজিপি হোল্ডার দিয়ে। সুতরাং আপনি এখানে অন্য কোনো ডিগ্রিধারী দিয়ে আমার মনে হয় এটা করার সুযোগ নাই। আপনার এমআরসিজিপি হোল্ডারে অ্যাটেস্টেশনের প্রয়োজন আছে। এই এই আপনার রুলসটা পার্ট 1-এও মডিফাই আছে হয়, এবং এই রুলসটা পার্ট 2-তেও মডিফাই আছে। হয় রেজওয়ান, এটা একটু মডিফাই হয়, আচ্ছা। মডিফাই হয়। এটা হতে পারে, আমি আমারটা শেয়ার করলাম আর কি। জি জি জি, এটা মডিফাই আচ্ছা। হয়, প্রেফারেবলি এমআরসিজিপি দিলে তো ভালো। এখন বাংলাদেশে আপনি যদি গোনেন, কথার কথা যদি বলে, আপনিও দেশের বাইরে চলে গেছেন, আমার তো স্ট্যাটিস্টিক্স আছে কয়জন এমআরসিজিপি আছে যারা সার্টিফাই করবেন। আপনি আছেন স্যার, আর আমি আমাদের কত করতে পারবো ঢাকায় বসে, না কথার কথা যদি বলি। আচ্ছা। কাজে এই স্কোপটা ওনারা অনেক সময় ফ্লেক্সিবল করেন এবং মডিফাই করেন আর কি। হুম হুম। তা আমরা বোধহয় শেষ করতে পারি। ডক্টর ওকে স্যার। রেজওয়ান একটু সামারি কথা বলেন, কারো হ্যান্ড রেজও দেখতে পাচ্ছি না। আশা করি আমাদের আজকে আলোচনা সবার জন্য উপকারে আসবে, এতে কোনো সন্দেহ নেই। আমার পক্ষ থেকে ডক্টর রেজওয়ানকে অত্যন্ত ধন্যবাদ, এবং রেজওয়ানকে পেয়ে আমিও আনন্দিত। হয়তো একসাথে সামনাসামনি অনেক বছর দেখা হয় না, কিন্তু জি স্ক্রিনে স্যার। তো আজকে দেখা হলো। রেজওয়ান একটু 1 মিনিটে সামারি করবেন, তারপরে আমি আমার কথা বলে শেষ করব। ওকে স্যার, আমারই এটুকুই। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন অ্যারেঞ্জ, যারা পার্টিসিপেন্ট আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। এবং আমি এটুকু বলতে চাই যে আজকে আলোচনা থেকে যদি কেউ মিন উপকৃত হন, তো সেটাই আমাদের সফলতা হবে আজকের এই সেশনের। এবং আমি স্যার যেহেতু চেষ্টা করছেন জিপি ক্যারিয়ারটাকে এস্টাবলিশ করার জন্য, আই মিন জিপি যে একটা আপনার স্পেশালিটি, এটা একটা এস্টাবলিশ করার জন্য দেশে এবং বিদেশে, যেহেতু এটা ওয়েল এস্টাবলিশ হয়ে আছে, সেহেতু আপনারা যদি এই পাথওয়েতে আই মিন এন্ট্রি করেন বা এই পাথওয়েতে আসেন এবং ডিগ্রি কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনাদের জন্য একটা জবের একটা হিউজ অপরচুনিটি রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড। তা আমি বলবো আপনাদেরকে যে আপনারা আপনাদের চেষ্টা অব্যাহত রাখবেন, এবং আশা করি ইনশাল্লাহ আপনাদের যদি টার্গেট ফিক্স থাকে, প্রপার প্ল্যান থাকে, ডেডিকেশন থাকে, হার্ডওয়ার্ক থাকে, ইনশাল্লাহ আপনারা
অ্যাচিভ করতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর রেজওয়ান। ডক্টর কাউসার সরকারের একটি প্রশ্নের উত্তর অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আপনি যেখানেই বসেন না কেন আপনার অ্যাড্রেসটা দিয়ে আপনি এক্সপিরিয়েন্স শো করতে পারেন। বাংলাদেশের পার্সপেক্টিভে জিপি প্র্যাকটিস এইরকমই। হ্যাঁ, তাইলে উত্তর শেষ হলো। আর আমার আন্তরিক শুভেচ্ছা মানে ধন্যবাদ বলবো রেজওয়ানকে আবারও, যারা আজকে সবাই এতক্ষণ পর্যন্ত ছিলেন। আমার মনে হয় সবাই ভালো বোধ করেছেন বলেই এতক্ষণ পর্যন্ত ছিলেন। আর আমাদের অ্যাক্টিভিটিস গুলো রিসেন্ট একটু বলি। আমাদের কিছুদিন আগেও আমরা ফেব্রাইল পেশেন্ট নিয়ে কথা বলেছি, কিভাবে অ্যাপ্রোচ করতে হয়। এটা হলো ক্লিনিক্যাল অ্যাক্টিভিটিস এর নিয়ে বলা আর কি। এটা মনে হয় ইউটিউবেও দিয়ে দেওয়া হয়েছে, একটা নতুন চ্যানেলও হয়েছে। শুধু আপনাদের জন্য আমরা এই চ্যানেলটা করেছি গত 2 সপ্তাহ বা 1 সপ্তাহ আগে। আমরা জানাই দেবো গ্রুপে সবকিছু। হ্যাঁ, তারপরে আমরা সেশন করেছি পয়েন্ট অফ কেয়ার টেস্ট, হয়তো শব্দটা নতুন। ইনভেস্টিগেশন কিভাবে আপনি জিপি সেন্টারে বসে করে ফেলতে পারেন, ইভেন আপনি ব্যবসাও করতে পারেন সহজভাবে, সে আলোচনাও করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা শুধু ওষুধ লেখা আর ইনভেস্টিগেশন করা নয়। আমরা তো বলেছি যে আসলে জিপি অনেক বড়। আমরা ট্রান্সফিউশন মেডিসিন নিয়ে আজকে রেজওয়ানের মতো আরেকজন এক্সপার্টিজের সাথে পরিচিত, খুবই খুবই অভিজ্ঞ, ওনাকে নিয়ে আমরা সেশন করেছি। হ্যাঁ, ব্লাড ট্রান্সফিউশন। আর আমাদের প্ল্যানটার মধ্যে এগুলো আছে। আমাদের ইংলিশ ভার্সনে অনেক কিছু অলরেডি রেডি আছে ইউটিউবে, তবুও বাংলা ভাষীদের জন্য আমরা নতুন করে আবার শুরু করেছি আর কি। হ্যাঁ, এই যে সিমটম টু ডায়াগনোসিস অ্যাপ্রোচ বা সিমটোম্যাটিক অ্যাপ্রোচ টু দ্য পেশেন্ট, এটা নিয়ে আমরা কাজ শুরু করেছি। সো এগুলো চলতে থাকবে। আপনারা যদি জয়েন করেন, সময় পান, সাধারণত রাতেই হয়, 9টার পরে হয় বাংলাদেশ টাইম, 9টার সময় 9টার সময়। আশা করি আপনারা উপকৃত হবেন। আর নেক্সট টপিক গুলো আজকে আর না বলি, আপনারা আমাদের যদি রিকোয়েস্ট করেন আমরা টপিক সিলেক্ট করতেও পারবো, সেটা আলাপ করব। আর হোয়াটসঅ্যাপ লিংক আপনাদের দিয়ে দেওয়া হয়েছে, এবং এটা আমাদের কমন একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে। এটা আপনার এখনো ফিল আপ করার সময় একটু 2-4 মিনিট লাগবে। আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো আপনাদের। হ্যাঁ, বা অন্যভাবে জেনে নিতে পারেন। আমাদের ডোয়ামস যে নাম্বারটা আছে এখানে দেওয়াও আছে, সেখানে আপনি জেনে নিতে পারেন। ওখানে আপনার মানে ডেটাবেসটা আমরা মেনটেন করবো আর কি, সবসময় আপনাদেরকে কানেক্টেড রাখার আমরা চেষ্টা করে যাব। এটা হলো সেই লিংক। হ্যাঁ, এটা এখন দিব না। তো কাজে ইউটিউব, আমাদের কমন ইউটিউব এটা। রেজওয়ান কিছু যদি না বলেন, আমার পক্ষ থেকে থ্যাংক ইউ। এবং লাল গোলাপ তো না, লাল ফুলের ধন্যবাদ বলবো সবাইকে আন্তরিকভাবে, যারা এতক্ষণ ছিলেন। আমরা শেষ করতে পারি রেজওয়ান? জি স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকে অনেক অসংখ্য কৃতজ্ঞতা, ধন্যবাদ। অনেক এবং কৃতজ্ঞতা রেজওয়ান আপনাকে, সময় জি অস্ট্রেলিয়া স্যার, থেকে এত রাতে আপনি আমাদের সাথে ছিলেন। সো ওকে স্রষ্টার স্যার, কাছে প্রার্থনা করি আল্লাহ আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমাদের ইনশাল্লাহ জন্য সবাই দোয়া সুস্থ করবেন। থাকেন। আপনিও দোয়া সবাই করেন। এই দোয়াই করি। জি, জি, থ্যাংক ভালো ইউ ভেরি থাকেন মাচ, সবাই। থ্যাংক ইউ ভেরি জি। মাচ।